মাসুদ রানা সিরিজের গল্প হারানো আটলান্টিস পর্ব ৫। ২০০৫ বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা। শহরের গোটা একটা পাড়া জুড়ে দাঁড়িয়ে রয়েছে সুদৃশ্য টিয়েট্রো কোলোন অপেরা হাউস। মনোমুগ্ধকর ফ্রেঞ্চ আর্ট ডেকো, ইটালিয়ান রেনেসা আর গ্রিক ক্লাসিক সৌন্দর্যের সংমিশ্রণে তৈরি এখানকার স্টেজে পা পড়েছে প্রখ্যাত রুশ ব্যালেরিনা অ্যানা পভলবার। এর পোডিয়ামে দাঁড়িয়ে অর্কেস্ট্রা কন্ডাক্ট করছেন আর্টুরা টাস্কানিনি। বিখ্যাত গায়কদের মধ্যে এনরিকো কারুসো থেকে শুরু করে ক্যালাস পর্যন্ত সবাই এখানে গিয়েছেন। অপেরা শুরু হওয়ার কয়েক মিনিট আগেই হাউসের সবকটা সিট দখল হয়ে গেছে, শুধু স্টেজের ডান দিকের একটা বক্স সিট বাদে। আজকের অপেরা মন্টেভার্ডির লেখা দ্য কার্নেশন অফ পপেয়া। রোমের গৌরবময় দিনে রোমের সম্রাট নিরোর রক্ষিতা ছিল পপেয়া। হাউস লাইট ম্লান হয়ে আসার আগে চারজনের একটা দল ঝলমলে স্রোতের মতো অবাধে হেঁটে এসে ঢুকে পড়ল খালি বক্সটায়। মেরুন রঙের ভেলভেটে মোড়া চেয়ারে বসল কেতাদুরস্ত ভঙ্গিতে। তাদের মধ্যে পুরুষ মাত্র একজন। তিন তরুণীকে সুন্দরী বললে কিছুই বলা হয় না। এ শুধু চোখ ধাঁধানো রূপ নয় মাতাল করা যৌবনাবেদন। তাদের সৌন্দর্যের মধ্যে রয়েছে ক্লাসিক্যাল অর্থে যেটাকে বলা হয় আভিজাত্যের চরম প্রকাশ। পর্দার বাইরে দেখা যাচ্ছে না, স্যুট পরা দুজন বডিগার্ড সতর্ক হয়ে দাঁড়িয়ে রয়েছে। বক্সের ভিতর কাস্তের মতো বাঁকা হয়ে বসেছে তারা। সিল্ক পরিচ্ছদের গুণে হলুদ, নীল, সবুজ আর লাল স্যাফায়ার বলে মনে হচ্ছে তাদেরকে। পুরুষটিকে স্বাস্থ্যবান বললে কিছুই বলা হয় না। কোমরটা তার খুবই সরু, নিতম্ব চওড়া আর নীরের দর্শন। কাঁধ দুটো বুনো শাড়ির সঙ্গে বদলে নেওয়া যাবে। চৌকো তার মুখ, তীরের মতো সোজা নাক, মাথা ভর্তি জঙ্গলের মতো সোনালি চুল। খুব লম্বা সে, 6 ফুট 6 ইঞ্চি। তার দুই বোনও 5 ফুট 10 ইঞ্চির কম নয়। হিয়োগো হারমান বিশাল ধনী আর অবিশ্বাস্য ক্ষমতাধর ব্যক্তি। 25টা পরিবারকে নিয়ে গঠিত বৃহৎ এক বাণিজ্যিক সাম্রাজ্যের চিফ এক্সিকিউটিভ সে। যে সাম্রাজ্যের বিস্তার চীন থেকে শুরু করে ভারত হয়ে আফ্রিকা ও ইউরোপে পৌঁছেছে, সেখান থেকে আটলান্টিক পাড়ি দিয়ে ছড়িয়ে পড়েছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো হয়ে দক্ষিণ আমেরিকার দেশে দেশে। তাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আন্দাজ করা হয় 100 বিলিয়ন মার্কিন ডলার। ব্যবসার যে শাখাটি সায়েন্টিফিক আর হাই টেকনোলজি প্রোগ্রাম তৈরি করে, সেটার নাম ডেস্টিনি এন্টারপ্রাইজেস লিমিটেড। এই 25টা ডেস্টিনি পরিবার কিছু নিয়ম খুব কঠোরভাবে মেনে চলে। যেমন, ডেস্টিনির বাইরে কেউ বিয়ে করবে না, এমনকি এই বৃত্তের বাইরে ঘনিষ্ঠভাবে মেলামেশাও নিষিদ্ধ। ফলে এদের সম্পর্কে নানান রকম গুজব শোনা গেল আর্জেন্টিনার অধিবাসীদের কাছে এরা প্রত্যেকে এক একটা রহস্য। বাইরের কারো সঙ্গে এদের বন্ধুত্ব হয় না। ডেস্টিনি পরিবারগুচ্ছের খোলস ভেঙে ভেতরে ঢোকার ক্ষমতা না কোনো সেলিব্রিটির হয়েছে, না কোনো প্রভাবশালী সরকারি কর্মকর্তার। হিয়োগো হারমান তার এক বোন আর 2 বন্ধু পত্নীকে নিয়ে অপেরার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্যে আবির্ভূত হওয়ায় সন্দেহ নেই সমাজের বিশেষ একটা মহলে নানা রকম গসিপের জন্ম দেবে। ডান দিকে বসা বন্ধুপত্নী ডোরেন সিলসিয়া একটু কাত হয়ে হারমানের কানে ফিসফিস করল, কী কারণে আজ হঠাৎ তুমি আমাদের জন্য এই টর্চারের ব্যবস্থা করলে? কারণ ডোরিন, সমাজের সঙ্গে মাঝে মধ্যে তাল না মেলালে সরকার আর পাবলিক অনেক আজে বাজে কথা ভাববে। আমরা সব রহস্যময় চরিত্র, ষড়যন্ত্র পাকাচ্ছি এইসব মনে করবে। আমরা যে ভিন গ্রহের বাসিন্দা নই, গোপনে আমরাই দেশটাকে চালাচ্ছি না, এইসব জানাবার জন্য মাঝে মধ্যে নিজেদের চেহারা দেখানো দরকার। আমাদের উচিত ছিল অ্যান্টার্কটিকা থেকে কার্লা না ফেরা পর্যন্ত অপেক্ষা করা। ঠিক বলেছ, ডান দিক থেকে ফিসফিস করলো হারমানের বোন অ্যানাবেল। এই চরম একঘেয়ে ব্যাপারগুলো আমাদের মধ্যে একমাত্র সেই উপভোগ করে। কার্লা হলো হিয়োগো আর অ্যানাবেলের আরেক বোন। অ্যাক্ট 3 শুরু হয়েছে মাত্র। এই সময় একজন বডিগার্ড বক্সের পেছনে ঢুকে হিয়োগোর কানে ফিসফিস করে কিছু বলল। প্রথমে চমকালো হিয়োগো, তারপর আড়ষ্ট হয়ে গেল। হাসি হাসি মুখ হঠাৎ এত বদলে গেছে, বাচ্চারা কেউ দেখলে ভয়ে কেঁদে ফেলবে। বোনেরা, উপস্থিত এক বোন আর 2 বন্ধু পত্নীকে বলল সে, হঠাৎ একটা ইমার্জেন্সি দেখাতে আমাকে উঠতে হচ্ছে। তোমরা থাকো, প্লাজা গ্রিলে একটা প্রাইভেট রুম রিজার্ভ করেছি আমি, শো শেষ হলে ডিনার খাওয়ার জন্য। তোমরা চলে যেও, আমি ওখানে পৌঁছতে চেষ্টা করব। 3 তরুণী ঘাড় ফিরিয়ে তাকিয়ে আছে তার দিকে। সবাই তারা উদ্বিগ্ন, তবে কেউ অস্থির নয়। ব্যাপারটা কি নিয়ে আমাদেরকে বলা যায়? জানতে চাইল ডোরিন। আমরা জানতে চাই, বলল অ্যানাবেল। আমি জানলে তোমরাও জানবে, কথা দিল হিয়োগো। ঠিক আছে, এনজয় ইয়োরসেলফ।
হিউগো হারমানকে নিয়ে কালো রঙের একটা মার্সিডিজ বেঞ্চ 6000 ছুটে চলেছে প্লাজা ফ্রান্সিয়া ধরে। খানিক পর বিখ্যাত রেকোলেটা সিমেট্রিকে পাশ কাটালো সফর। ভেতরে কম করেও 7000 স্ট্যাচু রয়েছে। ইভা পেরোনেরও সমাধি আছে এখানে। বিদেশি পর্যটকরা তার এপিটাফ পড়ে মুগ্ধ না হয়ে পারে না। আমার জন্য কেঁদো না আর্জেন্টিনাবাসী, আমি তোমাদের খুব কাছেই আছি। সশস্ত্র প্রহরী রয়েছে এমন কয়েকটা গেট পেরোলো সফর। পাশ কাটালো রোটারনের একটা ব্যারাকে। তারপর বৃত্তাকার ড্রাইভ ধরে খানিক দূর এগিয়ে থামলো গত শতাব্দীর প্রকাণ্ড একটা অট্টালিকার সামনে। এই ভবনটি দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মান দূতাবাস ছিল। যুদ্ধের 4 বছর পর জার্মান সরকার তার কূটনীতিকদের পালারমো চিকো নামে একটা এনক্লেভে সরিয়ে নেয়। সেই থেকে অট্টালিকাটি ডেস্টিনি এন্টারপ্রাইজেস লিমিটেডের কর্পোরেট হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশাল দালানের সম্পূর্ণ মেঝে মার্বেল পাথরের, সারি সারি স্তম্ভগুলোও তাই, এমনকি প্রশস্ত সিঁড়িটাও। দোতলায় অফিস স্পেস। সিঁড়ির দিকে না গিয়ে একটা দেয়ালে লুকোনো ছোট্ট এলিভেটরে ঢুকলো হিউগো। সেটা তাকে নিঃশব্দে পৌঁছে দিল একটা বিরাট কনফারেন্স রুমে। এখানে 25টা পরিবারের এক বা একাধিক সদস্য উপস্থিত। তারা বসেছে 60 ফুট লম্বা টিকউড কনফারেন্স টেবিলে। হিউগোকে দেখে দাঁড়ালো সভায়, অভ্যর্থনা জানালো। মাত্র 38 বছর বয়সী ডেস্টিনি সাম্রাজ্যের প্রধান উপদেষ্টা এবং ডিরেক্টর হিসেবে সসম্মানে গ্রহণ করা হয়েছে তাকে। দেরি করার জন্য দুঃখিত বন্ধুরা, তবে ট্র্যাজেডির খবরটা শুনেই চলে এসেছি আমি। এরপর কয়েক পা এগিয়ে এসে পক্ককেশ এক বৃদ্ধকে আলিঙ্গন করল হিউগো। কথাটা কি সত্যি বাবা? U2015-কে হারিয়েছি কার্লাকেও। হুইপ হারমান বিষণ্ণ ভঙ্গিতে মাথা ঝাঁকালো। সত্যি, তোমার বোন, ফ্রাঙ্কের ছেলে ফ্রেডেরিক, ওদের সঙ্গে ক্রুদের সবাই এখন অ্যান্টার্কটিকার একটা সাগরে শুয়ে আছে। ফ্রেডেরিক? প্রশ্ন করল হিউগো হারমান। অপেরায় এ খবর তো পাঠানো হয়নি যে ফ্রেডেরিকও মারা গেছে। তুমি এ ব্যাপারটা ঠিক জানো? এই একটু আগেই ওয়াশিংটনে পাঠানো নুমার স্যাটেলাইট ট্রান্সমিশন ইন্টারসেপ্ট করেছি আমরা। টেবিলের মাঝামাঝি জায়গায় বসা দীর্ঘদেহী ব্রায়ান ইকো বলল, রাগে লাল হয়ে আছে চোখ মুখ। ওটা থেকেই সব জানা গেছে। ওখানে আমাদের কাজটা ছিল আর্মিনি সার্টিফিক যারা দেখেছে তাদের জ্বর উপড়ে ফেলা। আমাদের ইউবোট যখন নুমার রিসার্চ শিপে ফায়ার করছিল, হঠাৎ সেখানে যুক্তরাষ্ট্রের একটা নিউক্লিয়ার সাবমেরিন এসে মিসাইল ছোড়ে। আমাদের লোকজন সহ ইউবোট ধ্বংস হয়ে গেছে। রিপোর্টে কারো বাঁচার কথা বলা হয়নি। মারাত্মক একটা ক্ষতি, ভারী কণ্ঠে বিড়বিড় করল হিউগো। 2 পরিবারের 2 জন সদস্য, ঐতিহাসিক U2015 সহ। আমরা যেন ভুলে না যাই যে যুদ্ধের পর আমাদের দাদু নানুরা আর ডেস্টিনি সাম্রাজ্যের প্রথম সারির নেতারা ওই সাবমেরিনে চড়ে জার্মানি থেকে এই দেশে চলে এসেছিলেন। শুধু কি তাই? বলল বার্ন, হিউগোর সমবয়সী বন্ধু। এতগুলো বছর ধরে কি সার্ভিসটাই না দিয়েছে ওটা। নারী পুরুষ সবাই মন খারাপ করে বসে আছে টেবিলে। পরিষ্কার বোঝা যায় এরা এমন একটা দল যাদের ব্যর্থতার অভিজ্ঞতা নেই। গত 60 বছর ধরে ডেস্টিনি এন্টারপ্রাইজেস লিমিটেড একের পর এক শুধু সাফল্যই অর্জন করেছে। প্রতিটি প্রজেক্ট, প্রতিটি অপারেশনের জন্য কঠোর শৃঙ্খলার মধ্যে প্ল্যান করা হয়। খুঁটিনাটি সমস্ত বিষয় বিবেচনায় থাকে। ধরে নেওয়া হয় সমস্যা হবেই, হলে তার সমাধানও করা হয়। অবহেলা আর অযোগ্যতার স্রেফ অস্তিত্বই নেই। ডেস্টিনি পরিবার এতদিন অপরাজেয় ছিল। নিজেদের নিয়ন্ত্রণের বাইরে এরকম একটা পরিস্থিতিকে প্রায় অসম্ভব বলে মনে করে তারা। টেবিলের মাথায় একটা চেয়ারে বসলো হিউগো। গত 2 সপ্তাহে কজনকে হারিয়েছি আমরা, পরিবারের সদস্য আর ভক্ত অনুসারীদের নিয়ে? ব্রায়ান ইকো, অ্যানাবেল হারম্যানের স্বামী, একটা ফাইল খুলে পড়ল। 7 জন এজেন্ট কলোরাডোয়, 7 জন সেন্ট পল আইল্যান্ডে, 47 জন U2015 ক্রু, তারপর কার্লা আর ফ্রেড। 10 দিনেরও কম সময়ের মধ্যে 67 জন দক্ষ অনুসারী আর 2 জন পারিবারিক রত্নকে হারিয়েছি আমরা। গুস্তাভ স্ট্র গম্ভীর সুরে বলল, এ সম্ভব বলে ভাবতে পারছি না। আরও অসম্ভব মনে হয় যখন জানতে পারি এর জন্য কারা দায়ী। খেকিয়ে উঠল অটোগ্রাফ। একদল একাডেমিক ওশানোগ্রাফার যারা মেরুদণ্ডহীন জেলিফিশ ছাড়া কিছুই নয়। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ রগড়ালো হিউগো। দেখো অটার, তোমাকে আমি মনে করিয়ে দিতে পারি ওই মেরুদণ্ডহীন জেলিফিশটাই আমাদের সেরা 12 জন এজেন্টকে খুন করেছে। এর মধ্যে ওই 2 জনকে ধরছি না, মুখ খোলার ভয়ে যাদেরকে আমরাই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছি। মেরিন সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়াররা প্রফেশনাল কিলার নয়, বলল গুস্তাভ।
ওয়াশিংটনে নুমার ভেতর আমাদের যে লোক আছে সে একটা তালিকা পাঠিয়েছে আমার কাছে। কলোরাডো আর সেন্ট পলে আমাদের লোকজনকে খুন করার জন্য যারা দায়ী তাদের নাম আছে তালিকাটায়। এই লোকগুলোকে সাধারণ ভাবলে মারাত্মক ভুল করা হবে। যে যার ক্ষেত্রে এরা সবাই অত্যন্ত যোগ্য আর দক্ষ। থেমে টেবিলের চারদিকে কিছু ফটোগ্রাফ বিলি করল সে। প্রথম ছবিটা নুমার চিফ অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টনের। মার্কিন সহকারী মহল তাকে মান্য করে চলে, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। মহাসাগরকে নিয়ে বিজ্ঞানীদের একটা সম্মেলনে তার সঙ্গে মার্সেই একবার দেখা হয় আমার, বলল হিয়োগো। প্রতিপক্ষ হিসেবে তাকে ছোট করে দেখার উপায় নেই। পরের ছবিটা জর্জ রেডক্লিফের, নুমার ডেপুটি ডিরেক্টর। ছোটোখাটো গুরুত্বহীন একজন লোক বলে মনে হয়, বলল ডেস্টিনি পরিবারের কর্পোরেট অ্যাটর্নি ট্যাফোর্ড ওভ। এই লোক মানুষ খুন করে? নিজের হাতে খুন করতে হবে কেন, বলল গুস্তাফ। যতটুকু জানা গেছে সেন্ট পল দ্বীপে আমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য এই লোকটা আর নুমার একজন অ্যাসিস্ট্যান্ট স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর দায়ী। পরের ছবিটা অ্যাসিস্ট্যান্ট স্পেশাল প্রজেক্ট ডিরেক্টরের, বলল গুস্তাফ। এর নাম ববি মুরল্যান্ড, আমেরিকান এয়ারফোর্স একাডেমির একজন গ্র্যাজুয়েট, অত্যন্ত শক্ত মক্কেল। তার রেকর্ডে দেখা যাচ্ছে প্রয়োজনে পেশাদার খুনির মতোই মানুষ মারতে পারে। আর শেষ ফটোটা? অটার নরম সুরে জানতে চাইল। নাম মাসুদ রানা, বাংলাদেশে জন্ম, এসপিওনাজ এজেন্ট। আমাদের ইউবোট ডোবার সময় অ্যান্টার্কটিকায় ছিল সে। খুব বড় একটা ক্ষতি হয়ে গেল, শান্ত রাগের সঙ্গে বলল অটার। ভুল হয়েছে, আমাদের উচিত ছিল কোনো আধুনিক সারফেস শিপ ব্যবহার করা। প্রতিপক্ষকে ধোঁকা দেওয়ার চেষ্টাই ছিল ওটা, বলল হিয়োগো। তবে চেষ্টাটা বিফলে গেছে। টেবিলে দুম করে একটা ঘুষি মারল ব্রায়ান। আমরা প্রতিশোধ নেব, এই লোকগুলোকে মরতে হবে। আমাদের কারো অনুমোদন ছাড়াই মাসুদ রানাকে খুন করার হুকুম দিয়েছিলে তুমি, তীক্ষ্ণ কণ্ঠে বলল হিয়োগো। সেটা ব্যর্থ হয়েছে। শোনো, প্রতিশোধ নেওয়ার বিলাসিতা আমাদের পোষাবে না। কারোরই ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের একটা শিডিউল আছে। সস্তা প্রতিশোধ যেন আমাদেরকে দিগ্ভ্রান্ত না করে। এটাকে সস্তা বলার কী কারণ আমি বুঝতে পারছি না, বলল ব্রায়ান। এই চারজন লোক আমাদের পারিবারিক সদস্য আর অনুসারীদের মৃত্যুর জন্য সরাসরি দায়ী। বিনা শাস্তিতে তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। ঠান্ডা দৃষ্টিতে ব্রায়ানের দিকে তাকালো হিয়োগো। তুমি কি জানো না ব্রায়ান, নিউ ডেস্টিনি প্রজেক্ট যখন চূড়ান্ত ক্লাইম্যাক্সে উঠবে তখন এমনিতেই এদের সবার বীভৎস মৃত্যু হবে। হিয়োগো ঠিক বলছে, বলল গুস্তাফ। আমাদের মূল লক্ষ্য থেকে আমরা সরে যেতে পারি না, তা সে পরিবারের যত বড় ক্ষতিই হয়ে যাক। ব্যাপারটা মিটে গেল, দৃঢ় কণ্ঠে জানালো হিয়োগো। আমরা হাতের কাজে মন দেব, শোককে গ্রহণ করব শিক্ষা হিসেবে। নড়েচড়ে বসে অটর বলল, কলোরাডো আর সেন্ট পলের চেম্বার বাইরের লোকজনরা আবিষ্কার করে ফেলেছে, তাই না? এখন তাহলে সময় আর টাকা খরচ করে আমাদের পূর্বপুরুষদের অস্তিত্ব গোপন রাখতে চাওয়ার আর কোনো মানে হয় না, কি বলো? না, কোনো মানে নেই, বলল ব্রায়ান। খোদাই করে লিপি এখন নুমার অফিসারদের হাতে, ওগুলোর অর্থ বের করবে তারা। মহাবিপর্যয় সম্পর্কে আমিনিস ওয়ার্নিং ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়াকে জানিয়ে দেবে। অর্থাৎ আমাদের কাজটা এখন ওরাই করবে। থমথমে চেহারা নিয়ে টেবিলের সারফেসে তাকিয়ে আছে হিয়োগো। উদ্বেগের বিষয় হলো সময়ের আগেই, অর্থাৎ নিউ ডেস্টিনি প্রজেক্ট লঞ্চ করার আগেই ব্যাপারটা বেরিয়ে আসছে। গোটা ব্যাপারটা আমরা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি সেটাও ফাঁস হয়ে যাবে, ফলে আমাদের দিকে আঙুল তুলবে ওরা। সেক্ষেত্রে পানি ঘোলা করব আমরা, ইনভেস্টিগেটররা যাতে আমাদের কৌশল ধরতে না পারে। টেবিলের ওদিক থেকে হিয়োগোর দিকে তাকালো ব্রায়ান। ভ্যালহাল্লায় ওরা যারা রয়েছে তারা কি টাইম টেবিল এগিয়ে আনতে পারবে? বিপদটা যদি ব্যাখ্যা করে বোঝায় ওদেরকে, তাহলে হয়তো লঞ্চ ডেট অন্তত 10 দিন এগিয়ে আনতে পারবে বলে মনে হয়। 10 দিন? হিস করে পুনরাবৃত্তি করল ব্র্যাডফোর্ড নামে এক শক্তসমর্থ তরুণ। মাত্র 10 দিনের মধ্যে জরাজীর্ণ পচা দুর্গন্ধময় পুরনো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আর ছাই থেকে মাথা তুলবে নতুন আরেক পৃথিবী, ফোর্থ এম্পায়ার। ভাবগাম্ভীর্য বজায় রেখে মাথা চাকালো হিয়োগো হারমান। আমাদের এই কটা পরিবার সেই 1945 সাল থেকে সতর্কতার সঙ্গে প্ল্যান করে আসছে মানব সভ্যতাকে আগামী 10,000 বছরের জন্য সম্পূর্ণ বদলে দেব আমরা। রানা আর শাহানা পরস্পরের সঙ্গে মিলিত হলো দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। শাহানার সঙ্গে একজন প্যাথোলজিস্ট বা আর্কিওলজিস্ট রয়েছেন, নাম ডক্টর শেফার্ড গুডম্যান।
ভদ্রলোক প্রাচীন মমি সম্পর্কে একজন বিশেষজ্ঞ। একটা টিল্ট রোটর প্লেনে চড়ে সবাই ওরা সেন্ট পল আইল্যান্ডে পৌঁছালো। আবার হামলা হতে পারে সে কথা ভেবে দ্বীপে ওদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন অ্যাডমিরাল হ্যামিল্টন। রানা দেখল ইউএস নেভির একটা ডেস্ট্রয়ার নোঙর ফেলেছে দ্বীপে। দুটো গানবোট দ্বীপটাকে ঘিরে টহল দিচ্ছে সারাক্ষণ। নেভিরই একজন গাইড ওদেরকে পাহাড়ি টানলে পৌঁছে দিয়ে গেল। খিলানাকৃতির ফাঁকটার কাছে পৌঁছেছে ওরা। এই সময় ভেতর থেকে বেরিয়ে এলো মুরল্যান্ড। শাহানা অবাক হয়ে দেখল দুই বন্ধু নিঃশব্দে আলিঙ্গন করলো পরস্পরকে। ওদের চোখে এত বেশি আবেগ রয়েছে, পানি দেখতে পেলেও আশ্চর্য হতো না সে। বেঁচে আছো দেখে খুশি দোস্ত, সহাস্যে বলল রানা। তুমি বেঁচে থাকায় আরও বেশি খুশি আমি, মিটিমিটি হেসে জবাব দিল মুরল্যান্ড। তারপর মাথা চুলকালো সে। শুনলাম তুমি নাকি বরফের বল ছুঁড়ে একটা ইউবোটকে ডুবিয়ে দিয়েছ। হেসে উঠল রানা। বড় বেশি অতিরঞ্জিত। আমরা শুধু ঘুষি দেখিয়েছি আর গাল পেরেছি, যতক্ষণ না নেভি পৌঁছায়। ডক্টর শাহানা, আনুষ্ঠানিক ভঙ্গিতে কুর্নিশ করল মুরল্যান্ড। তারপর শাহানার দস্তানা পরা হাতে একটা চুমু খেল। এরকম একটা নিরানন্দ পরিবেশকে উজ্জ্বল করার জন্য আপনাকেই আমাদের দরকার। শাহানা মিষ্টি হেসে বলল, মাই প্লেজার। আর্কিওলজিস্ট শেফার গুডম্যানের সঙ্গে মুরল্যান্ডের পরিচয় করিয়ে দিল রানা। মিস্টার রেডক্লিফ আর তোমার পাওয়া মমিগুলো পরীক্ষা করবেন উনি ববি। শুনলাম আপনারা নাকি বিরাট কিছু আবিষ্কার করে ফেলেছেন। হ্যান্ডশেক করার সময় বললেন গুডম্যান। এক হারা গরম তার, কথা বললেন নরম সুরে। কথা বলার সময় সামনের দিকে একটু ঝুঁকে পড়েন। আসুন ভিতরে ঢুকে নিজেই দেখুন। পথ দেখালো মুরল্যান্ড। টানেলের ভেতর দিয়ে আউটার চেম্বারে ঢুকলো ওরা। পাথুরে দেয়াল ক্ষতবিক্ষত হয়ে আছে দেখে আটকে উঠল শাহানা। এ কি, খোদাই করা লিপি কিছুই তো পড়া যাবে না, এই অবস্থা হলো কিভাবে? শত্রুরা একটা হেলিকপ্টারে চড়ে এসেছিল, বলল মুরল্যান্ড। পাইলট ভাবলো টানেলের ভেতর দিয়ে একটা রকেট ছুড়লে মন্দ হয় না। তোমরা নিশ্চয়ই তখন এখানে ছিলে না, জিজ্ঞেস করলো রানা। নিঃশব্দে হাসলো মুরল্যান্ড। না, ছিলাম না। এটার পেছনে আরেকটা টানেল আছে, অন্য একটা চেম্বারে যাওয়া যায়। ওদিকটায় অনেক আগে ছাদ ধসে পড়েছিল, সেই পাথরের স্তূপ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। বুঝলাম, বলল রানা। কিন্তু অ্যাডমিরাল যে বললেন হেলিকপ্টার সহ ওদের 6 জনকে খতম করেছো তোমরা, সেটা কিভাবে? আমরা টানেলের ভেতর মারা গেছি ধরে নিয়ে 20 মিনিট চক্কর দেওয়ার পর পাহাড়ের কার্নিশে নামলো হেলিকপ্টারটা, বলল মুরল্যান্ড। ততক্ষণে আমরা টানেল থেকে বেরিয়ে এসেছি, পাহাড়ের আরও খানিক ওপরে ওঠার সুযোগের অপেক্ষায় আছি। যেই দেখলাম কপ্টার কার্নিশে নামলো, অমনি ওপর থেকে একের পর এক বড় বড় পাথর গড়িয়ে দিলাম। এক একটা কম করে হলেও আধমন। 10-12টা পাথর সরাসরি রোটর আর ইঞ্জিনে গিয়ে লাগলো। আরোহীরা কেউ কেউ বেরোতে পারলো, তবে তাদেরকেও ছাড়েনি পাথরগুলো, একেবারে ভর্তা বানিয়ে দিয়েছে। তাদেরই একজন 5 সেকেন্ড সময় পেয়েছিল এলোপাথারি গুলি করার। মিস্টার রেডক্লিফকে লেগেছে একটা। বোঝা গেল এসব ব্যাপারে শাহানার কোনো আগ্রহ নেই, কারণ মুরল্যান্ড থামতেই সে জিজ্ঞেস করলো, খোদাই করা লিপি যদি না থাকে তাহলে আমরা এখানে এসেছি কেন? এসেছেন কারণ লিপির চেয়েও ইন্টারেস্টিং জিনিস আছে দ্বিতীয় চেম্বারে। মমিগুলোর গায়ে খানিকটা ধুলোর প্রলেপ পড়েছে, তাছাড়া বাকি সব ঠিক আছে। চিরকাল যেমন ছিল আজও খাড়াভাবে বসে আছে প্রত্যেকে। কি বললেন? খাড়াভাবে বসে আছে? সঙ্গে সঙ্গে জানতে চাইলেন গুডম্যান। বেরিয়াল কেসে শোয়ানো নয় ওগুলো? না, পাথরের চেয়ারে খাড়া হয়ে বসে আছে তারা। কাপড় দিয়ে জড়ানো? না, বলল মুরল্যান্ড। তারা যেন একটা মিটিংয়ে বসেছে, গায়ে ফতুয়া, মাথায় হ্যাট, পায়ে বুট। ভারী অবাক হয়েছেন গুডম্যান। প্রাচীন মমি গজ দিয়ে শক্তভাবে জড়ানো থাকে, আর মাটির পাত্রে থাকে ভ্রূণের আকৃতি নিয়ে। দুইভাবে শুয়ে থাকতে দেখা যায়, মুখ উপরে তুলে অথবা নিচে নামিয়ে, আবার দাঁড়িয়েও থাকে। বসে থাকা মমির কথা আগে কখনো শুনিনি। ভেতরে আলোর ব্যবস্থা করা হয়েছে, মমি ছাড়া আরও অন্যান্য আর্টিফ্যাক্ট পরীক্ষা করে দেখতে পারবেন আপনারা। দ্বিতীয় চেম্বারে যাওয়ার টানেলটা এখন খোলা, সেটা ধরে এগোবার সময় ওদেরকে আবর্জনা টপকাতে হলো না। চেম্বারের ভেতর ফ্লাড লাইটের আলো দিনের চেয়েও বেশি উজ্জ্বল। মমি আর তাদের পরিচ্ছদ মনে হচ্ছে জলজান্ত। হন হন করে এগিয়ে গিয়ে প্রথমে মমিটাকে পরীক্ষা করছেন গুডম্যান, প্রায় নাকে নাক ঠেকিয়ে। তাকে দেখে মনে হলো স্বর্গে ঢুকে হারিয়ে গেছেন। এক মমির কাছ থেকে আরেক মমির দিকে ছুটছেন, পরীক্ষা করছেন চামড়া, কান, নাক, ঠোঁট। হেডব্যান্ড সহ ম্যাগনিফাইং গ্লাস পরলেন চোখে। 5 মিনিট পর হেডব্যান্ড খুলে ঘাড় ফেরালেন ওদের দিকে। ওরা সবাই বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।
প্রাচীন অসংখ্য মমি দেখেছি আমি, নরম সুরে বললেন গুডম্যান, কিন্তু এতটা সুরক্ষিত মমি কোথাও আগে দেখিনি। এমনকি চোখের মণি পর্যন্ত অক্ষত রয়েছে, ফলে ওগুলোর রং দেখতে পাচ্ছি আমি। তাহলে ওগুলো হয়তো 100-150 বছরের পুরনো হবে। কি করে তা বিশ্বাস করি? ফতুয়ার কাপড়, জুতোর স্টাইল, মাথার আবরণ যেভাবে কাটা হয়েছে, এ ধরনের কিছু কোথাও দেখা যায়নি, অন্তত ঐতিহাসিক রেকর্ডে কোথাও নেই। মমি করার পদ্ধতি তাদের যাই হোক, সেটা মিশরে পাওয়া মমিতে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে তার চেয়ে বহুগুণে উন্নত। প্রাচীন মিশরীয়রা লাশের ভেতর থেকে অঙ্গপ্রত্যঙ্গ বের করে নিত, মগজও বের করত নাক দিয়ে, কিন্তু এই মূর্তিগুলো বাইরে ভেতরে একদম অক্ষত। কলোরাডোয় যে খোদাই করা লিপি পাওয়া গেছে, বলা হচ্ছে যিশুর জন্মের 9000 বছর আগের সেটা, বলল শাহানা। এ কি সম্ভব? এই মমি আর আর্টিফ্যাক্টগুলো সেই সময়কার? ডেটিং টেকনোলজির সাহায্য না নিয়ে কিছু বলা সম্ভব নয়, জবাব দিলেন গুডম্যান। কোনো সিদ্ধান্তে আসতে পারছি না এগুলো কোন সময়কার। শুধু এটুকু বলতে পারি, এই লোকগুলো এমন এক প্রাচীন কালচারের প্রতিনিধিত্ব করে যার ইতিহাস আমাদের কারো জানা নেই। বোঝাই যাচ্ছে নৌবিদ্যায় খুব ভালো ছিল, তা না হলে নেতাদের রাখার জন্য এই দ্বীপটা খুঁজে বের করতে পারতো না, মন্তব্য করল রানা। কিন্তু এখানে কেন? জানতে চাইল মুরল্যান্ড। নিজেদের লাশ তারা মহাদেশের তীরে সহজে যাওয়া যায় এমন কোনো জায়গায় পোতেনি কেন? অনুমান করি তারা চায়নি এগুলো কেউ খুঁজে পাক, জবাব দিল শাহানা। মমিগুলোর দিকে তাকিয়ে আছে রানা। আমি অতটা নিশ্চিত নই, আমার বরং মনে হচ্ছে শেষ পর্যন্ত আবিষ্কার হোক, এটাই তারা আশা করেছে। তারা অন্যান্য আন্ডারগ্রাউন্ড চেম্বারেও তথ্য উপাত্ত দিয়ে বার্তা রেখে গেছে, একটার সঙ্গে আরেকটার হাজার হাজার মাইলের দূরত্ব। আমি যতটুকু বুঝেছি, আপনি আর ল্যারি কিং নিশ্চিত হয়েছেন যে কলোরাডো লিপি মৃতদের রাজ্য শাসন করে এমন সব ঈশ্বরদের উদ্দেশ্যে কোনো মেসেজ নয়। একটা পর্যায় পর্যন্ত তা ঠিক, তবে এই সবগুলো সংকেতের অর্থ বের করতে আরও অনেক সময় লাগবে আমাদের। শুধু এটুকু জানা গেছে, ভবিষ্যৎ বিপর্যয় সম্পর্কে সাবধান করা হয়েছে। কার ভবিষ্যৎ? প্রশ্ন করল মুরল্যান্ড। এমন হতে পারে গত 9000 বছরের কোনো এক সময় বিপর্যয়টা ঘটে গেছে। সময় সম্পর্কে এখনও অনেক কিছু জানা বাকি আছে, বলল শাহানা। মিস্টার কিং আর ভিনাস এটা নিয়ে এখনও কাজ করছে। একটা দেয়ালের দিকে হেঁটে এলো সে। পাহাড়ের গায়ে খোদাই করা সংখ্যার মতো কিছু একটার উপর থেকে ধুলো ঝাড়ল। উত্তেজনায় বড় হয়ে উঠল তার চোখ। কলোরাডো আর এখানকার সংকেতের স্টাইল তো দেখছি এক নয়। এগুলো তো গ্লিফ, মানুষ আর পশুর আকৃতি ফুটিয়ে তুলেছে। একটু পরে সবাই ওরা কাজে হাত লাগালো। পালিশ করা পাথরে বহু শতাব্দীর কিংবা হয়তো বহু সহস্রাব্দের ধুলো জমেছে। দেয়ালে চারকোণে শুরু করলো ওরা, সরে আসছে পরস্পরের দিকে। একসময় সমস্ত লিপি ফ্ল্যাটলাইটের আলোয় পরিষ্কার ফুটে উঠল। কি বোঝা যাচ্ছে? প্রশ্নটা বিশেষ কাউকে করেনি মুরল্যান্ড। সন্দেহ নেই এটা একটা বন্দর, মৃদু কণ্ঠে বলল রানা। পাল আর বৈঠাসহ প্রাচীন জাহাজের বহরটা তো পরিষ্কারই দেখা যাচ্ছে, গ্রোয়েন দিয়ে ঘেরা। গ্রোয়েনের দুই প্রান্তে উঁচু টাওয়ার, সম্ভবত কোনো ধরনের লাইট হাউস। হ্যাঁ, বললেন গুডম্যান, ডকের আশেপাশে দালান দেখতে পাচ্ছি আমি। ওগুলোর সামনে কয়েকটা জাহাজ নোঙর ফেলেছে। বোধহয় কার্গো ওঠানামার কাজ চলছে, বলল শাহানা, চোখে শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস। মূর্তিগুলো অত্যন্ত যত্নের সঙ্গে খোদাই করা হয়েছে, সেজন্য বুঝতে অসুবিধা হচ্ছে না যে এদের পরনেও ফতুয়া রয়েছে মমিদের মতো। একটা জাহাজ থেকে পশু নামানো হচ্ছে। শাহানার কাছাকাছি সরে এসে চোখ কুচকে গ্লিফগুলো দেখল মুরল্যান্ড। ইউনিকর্ন, ঘোষণা করলো সে। ওগুলো একশিঙালা সাদা ঘোড়া। অবাস্তব, বিড়বিড় করলেন গুডম্যান, চোখে অবিশ্বাস। কিভাবে বুঝলেন? তাকে চ্যালেঞ্জ করলো রানা। হয়তো 9000 বছর আগে ইউনিকর্নের অস্তিত্ব ছিল। হাড় বা ফসিল না পাওয়া পর্যন্ত অতীতের গুজব আর মিথ হয়েই থাকবে ওগুলো। কাজ ঝাঁকিয়ে রনে ভঙ্গ দিল রানা। ঘুরে পাথরের চেয়ারগুলোর পেছনে চলে গেল ও। তাকিয়ে আছে সেলাই করা পশুর চামড়ার দিকে। ওগুলো একদিকের দেয়াল ঢেকে রেখেছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে আচ্ছাদনের একটা প্রান্ত তুলে ভেতরে তাকালো ও। চেহারা দেখে মনে হলো বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছে। সাবধান, সতর্ক করে দিলেন গুডম্যান, অত্যন্ত ভঙ্গুর ওটা। তার কথায় কান না দিয়ে দুহাত দিয়ে ধরে আচ্ছাদনটা মাথার উপর গোটালো রানা। ওটা আপনার ধরা উচিত হয়নি, চোখে মুখে অস্বস্তি নিয়ে বললেন গুডম্যান। এগুলো অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সামান্য ছোঁয়াতেই গুড়িয়ে যেতে পারে।
এটার নিচে যা আছে তা আরও বেশি অমূল্য, ভারী গলায় বলল রানা। মুরল্যান্ডের উদ্দেশ্যে মাথা ঝাঁকালো। ওদিক থেকে একজোড়া বল্লম নিয়ে এসে আবরণটা ঠেক দিয়ে রাখো। চেহারা লালচে হয়ে উঠেছে। তাড়াতাড়ি মুরল্যান্ডকে বাধা দেওয়ার চেষ্টা করলেন গুডম্যান। বিস্ময়ের একটা ধাক্কা খেয়ে অনুভব করলেন তিনি যেন একটা ট্র্যাক্টরকে থামাবার চেষ্টা করছেন। তাকে ঘষা দিয়ে পাশ কাটালো মুরল্যান্ড। তার দিকে এমনকি আর চোখে একবার তাকালোও না। ছো দিয়ে একজোড়া অবসিডিয়ান বল্লম তুলে নিল সে। ওগুলোর ডগা চেম্বারের মেঝেতে বসালো। তারপর হাতলের দিকটা ব্যবহার করলো চামড়ার আচ্ছাদনকে উঁচু করে ধরে রাখতে। এবার একজোড়া ফ্লাডলাইট অ্যাডজাস্ট করলো রানা, যতক্ষণ না দেয়ালের গায়ে যথেষ্ট উজ্জ্বল হলো আলোটা। দম বন্ধ করে 4টে বড় আকারের বৃত্তের দিকে তাকিয়ে রয়েছে শাহানা। পালিশ করা পাথরে খোদাই করা, প্রতিটির পরিধি ভেতর অদ্ভুত সব ডায়াগ্রাম কাটা হয়েছে। ওগুলো এক ধরনের গ্লিফ, বিড়বিড় করে বলল সে। মনে হচ্ছে ম্যাপ। মুখ খুলল মুরল্যান্ড। কিসের ম্যাপ? সকৌতুক হাসি ফুটল রানার ঠোঁটে। 4ভাবে দেখানো পৃথিবীর মানচিত্র। রানার কাঁধের উপর দিয়ে তাকিয়ে আছেন গুডম্যান। চশমাটা ঠিকমতো বসিয়ে নিলেন নাকে। উদ্ভট, গ্লিফগুলোকে মোটেও আমার ম্যাপ বলে মনে হচ্ছে না, বড় বেশি বিশদ এগুলো। তাছাড়া আমার পরিচিত জিওগ্রাফির সঙ্গে এর কোনো মিল তো দেখতে পাচ্ছি না। তার কারণ আপনার মস্তিষ্ক 9000 বছর আগের মহাদেশ আর সমুদ্রের তীর কল্পনার চোখে দেখতে পাচ্ছে না। মিস্টার গুডম্যানের সঙ্গে আমাকেও একমত হতে হচ্ছে, বলল শাহানা। আমি শুধু ছোট কয়েকটা দ্বীপের সমষ্টি আর এবড়োখেবড়ো উপকূল রেখা দেখতে পাচ্ছি। ঘিরে রয়েছে বিশাল সাগরের ঢেউ খেলানো ইমেজ। যেন একটা প্রজাপতি প্লেনে আগুন লেগে যাওয়ায় তার ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে, কৌতুক করল মুরল্যান্ড। আপনি কি দেখতে পাচ্ছেন রানা? জানতে চাইল শাহানা। পৃথিবীর 4টে আলাদা দৃশ্য, 9000 বছর আগে অ্যান্টার্কটিকা থেকে যেমনটি দেখাতো। সমস্ত কৌতুক বাতিল, বলল মুরল্যান্ড। তোমার কথাই ঠিক। পুরোটার উপর চোখ রাখার জন্য খানিক পিছিয়ে এসে তাকালো রানা। হ্যাঁ, এখন অন্যান্য মহাদেশগুলোও চিনতে পারছি আমি, তবে ওগুলো আলাদা পজিশনে রয়েছে, যেন মনে হচ্ছে পৃথিবী কাত হয়ে আছে। আমার বোধগম্য হচ্ছে না এর মধ্যে অ্যান্টার্কটিকা কীভাবে ফিট করে, জেদের সুরে বললেন গুডম্যান। আপনার চোখের সামনেই রয়েছে, দেখতে চেষ্টা করুন। শাহানা জানতে চাইল, আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কীভাবে রানা? আমারও জানার খুব আগ্রহ হচ্ছে, একটু ঝাঁজের সঙ্গে বললেন গুডম্যান। কিভাবে আপনি এই উপসংহারে পৌঁছাচ্ছেন? শাহানার দিকে তাকালো রানা। আপনার ব্যাগে চক আছে, পাথরে খোদাই করা লিপি হাইলাইট করার জন্য যেগুলো ব্যবহার করেন? জানতে চাইল ও। হাসলো শাহানা। চক ব্যবহারের দিন আর নেই, আমরা এখন ট্যালকম পাউডার পছন্দ করি। পকেট হাতড়ে প্রথমে ছোট এক প্যাকেট টিস্যু বের করে রানাকে দিল সে। তারপর ব্যাগ থেকে বের করলো ট্যালকম পাউডারের একটা কৌটা। কিছু টিস্যু পানিতে ভিজিয়ে দেয়ালে খোদাই করা গ্লিপগুলো প্রথমে মুছল রানা, তারপর পাউডার ছড়ালো। 3 মিনিট পর পিছিয়ে এলো ও, হাতের কাজটা ভালো করে দেখলো। তারপর ঘোষণা সুরে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদেরকে আমি অ্যান্টার্কটিকা উপহার দিলাম। 3জনই তারা তীক্ষ্ণ দৃষ্টিতে পলিশ করা পাথরে সাদা পাউডার মাখাতে দেখেছে রানাকে। দেখেছে সেই পাউডার আবার মুছে ফেলতো। এখন জায়গাটা দেখতে অনেকটা দক্ষিণ মেরুর মতো লাগছে বটে। এসবের মানে কি? জানতে চাইল শাহানা, বিভ্রান্ত। মানে হলো, ব্যাখ্যা করছে রানা, ইঙ্গিতে পাথরের চেয়ারে বসা মমিগুলোকে দেখালো। এই প্রাচীন মানুষগুলো আধুনিক মানুষের চেয়ে কয়েক হাজার বছর আগে অ্যান্টার্কটিকার ওপর হাঁটাহাঁটি করেছে। জলযান নিয়ে তার চারদিকে ঘুরেছে, তারা চার্ট তৈরি করেছে। কবে? বরফ আর তুষারে ঢাকা পড়ার আগে। ননসেন্স, সশব্দে নাক ঝাড়ার মতো আওয়াজ করলেন গুডম্যান। এটা বিজ্ঞানসম্মতভাবেই প্রমাণিত হয়েছে যে মেরু প্রদেশের 3 ভাগ বাদে সবটাই বরফের চাদরে ঢাকা পড়ে আছে আজ বহু মিলিয়ন বছর ধরে। কয়েক সেকেন্ড কিছুই বলল না রানা। প্রাচীন মূর্তিগুলোর দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে ও, ওগুলো যেন জ্যান্ত। পালা করে প্রতিটি মুখের দিকে তাকাচ্ছে, যেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টায়। অবশেষে ইঙ্গিতে আবার মমিগুলোকে দেখিয়ে বলল, উত্তর পাওয়া যাবে ওদের কাছ থেকে। লাঞ্চের পর একটা হাউন্ড পাপিকে কোলে নিয়ে নিজের অফিসে ফিরে এলো কালোমানিক ল্যারি কিং। চেয়ারে বসে ভেনাসকে ডাকলো সে। মনিটরে এসেই বলল, ভেনাস, আমাকে অপেক্ষা করিয়ে রাখার অভ্যাসটা তোমার যাবে না? ইঙ্গিতে কুকুরছানাটা দেখালো কিং। রাস্তা থেকে কুড়িয়ে আনলাম, আমার ছোট মেয়েটা পালবে। সঙ্গে সঙ্গে ভেনাসের চোখ মুখ নরম হয়ে উঠল।
ভারী সুন্দর একটা ছানা, তোমার মেয়েরা খুব মজা পাবে। লিপি ডিসাইফারের কাজে গিয়েছে? সংকেতের অর্থ অনেকটাই জানতে পেরেছি, তবে সেগুলোকে শব্দের সঙ্গে জুড়তে ঝামেলা পোহাতে হচ্ছে। এই ঝামেলাটা শেষ হলে ইংরেজিতে রূপান্তর করা যাবে। এ পর্যন্ত যেটুকু করেছো শোনাও। আসলে বেশ অনেকটাই, গর্বের সুরে বলল ভিনাস। আমি শুনছি। ৭,০০০ BC-র কাছাকাছি সময়ে প্রচণ্ড একটা বিপর্যয়ের মধ্যে পড়েছিল দুনিয়াটা। কোনো ধারণা করা যাচ্ছে কী ছিল সেটা? জিজ্ঞেস করলো কিং। হ্যাঁ, কলোরাডো চেম্বারের সিলিংয়ে মহাকাশের যে মানচিত্র পাওয়া গেছে সেটাই রেকর্ড করা আছে ওই বিপর্যয়ের ঘটনা, ব্যাখ্যা করলো ভিনাস। পুরোটা লেখা এখনও ডিসাইফার করিনি আমি, তবে মনে হচ্ছে একটা নয়, দুটো ধূমকেতু সৌরজগতের বাইরে থেকে এসে দুনিয়া জোড়া একটা প্রলয় কাণ্ড ঘটিয়ে দিয়েছিল। ওগুলো অ্যাস্টেরয়েড ছিল না? জিজ্ঞেস করলো কিং। আমি অবশ্য অ্যাস্ট্রোনমার নই, কিন্তু দুটো ধূমকেতু একসঙ্গে অরবিট করছে এমন কথা কখনো শুনিনি। মহাকাশের মানচিত্রে দেখা যাচ্ছে লম্বা লেজ সহ দুটো জিনিস পাশাপাশি ছুটে এসে আঘাত করছে পৃথিবীকে। হাত নামিয়ে কুকুর ছানাটাকে আদর করছে কিং। দুটো ধূমকেতু একই সময় আঘাত করছে? যত ছোটই হোক, ধূমকেতু বলে কথা, নিশ্চয়ই বিরাট একটা ধাক্কা দিয়েছিল। দুঃখিত কিং, বলল ভেনাস। আমি তোমাকে বিভ্রান্ত করতে চাইনি। দুটোর মধ্যে মাত্র একটা আঘাত করে পৃথিবীকে, দ্বিতীয়টি সূর্যকে চক্কর দিয়ে গভীর মহাশূন্যে হারিয়ে যায়। মানচিত্রে কি দেখানো হয়েছে কোথায় পড়েছিল ধূমকেতুটি? মাথা ঝাঁকালো ভেনাস। বিশ্লেষণে বেরিয়ে আসে জায়গাটা কানাডার দিকে, সম্ভবত হাডসন বের দিকে কোথাও। তোমাকে নিয়ে আমি গর্বিত ভেনাস, তুমি তুখোড় একজন ডিটেকটিভ হতে পারবে। এ ধরনের সাধারণ কেস মীমাংসা করা আমার জন্য কোনো ব্যাপারই নয়, গর্বের সঙ্গে বলল ভেনাস। ঠিক আছে, ৭,০০০ BC-তে কানাডার কোনো এই জায়গায় একটা কমেট আঘাত করে দুনিয়া জুড়ে মহাবিপর্যয় শুরু হয়েছিল। এটা শুধু প্রথম পর্ব। গল্পের শ্বাস পরে আসবে, যেখানে মানুষজনের বর্ণনা আছে। বলা হয়েছে বিপদটা শুরু হবার আগে কেমন ছিল তাদের সভ্যতা এবং পরবর্তীতে কি হলো। কেন? তারা আশঙ্কা করছিল আকাশ থেকে আরেকটা বিপদ আসছে। আমি যতটুকু বুঝেছি, তারা হিসেব কষে জানতে পারে দ্বিতীয় ধূমকেতুটি ফিরে এসে ধ্বংসযজ্ঞটা সম্পূর্ণ করবে। কয়েক মুহূর্ত চুপ থাকার পর কিং জানতে চাইল, তুমি কি বোঝাতে চাইছো ভেনাস? আটলান্টিস নামে সত্যি একটা সভ্যতা ছিল? তা আমি বলিনি, কণ্ঠস্বরে অস্বস্তি নিয়ে বলল ভেনাস। এখনও আমি জানি না প্রাচীন ওই লোকগুলো নিজেদেরকে কি বলতো, তবে জানি বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর কাছ থেকে আসা বর্ণনার সঙ্গে ক্ষীণ মিল আছে এদের। তিনি যে সংলাপ লিপিবদ্ধ করেছিলেন সেটা তার সময় থেকে 200 বছর আগেকার। তাতে অংশ নিয়েছিলেন তার একজন পূর্বপুরুষ গ্রিক রাষ্ট্রনায়ক সোলন আর একজন ইজিপশিয়ান প্রিস্ট। এটাই আটলান্টিস নামে কোনো জায়গার প্রথম লিখিত বর্ণনা। গল্পটা সবাই জানে, বলল কিং। প্রিস্ট অস্ট্রেলিয়ার চেয়েও বড় একটা দ্বীপ মহাদেশের কথা বলেছিলেন। পিলার্স অফ হারকিউলিস কিংবা জিব্রাল্টার প্রণালীর পশ্চিমে আটলান্টিকের মাঝখান থেকে মাথাচাড়া দিয়েছিল। কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যায় ওটা মহা কোনো সামুদ্রিক সুনামিতে। সব মিলিয়ে একটা রহস্যময় ধাঁধাই বলতে হয়। ঐতিহাসিকরা আজও কোনো সমাধান দিতে পারেনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি আটলান্টিস আসলে প্রাচীনকালের একটা সায়েন্স ফিকশন ছাড়া কিছু নয়। তবে পুরোটাই বানানো এমন নাও হতে পারে। ভেনাসের দিকে ভুরু কুঁচকে তাকালো কিং। কোথাও এমন কোনো প্রমাণ নেই যে ৯,০০০ বছর আগে আটলান্টিকের মাঝখানে একটা মহাদেশ হারিয়ে গিয়েছিল। যেটার অস্তিত্বই নেই সেটা আবার হারায় কিভাবে? তাহলে তুমি বলতে চাইছো প্লেটো আটলান্টিসের যে ছবি এঁকেছেন সেটার কোনো ভিত্তি নেই? ছবি নয় ভিনাস, কম্পিউটারকে লেকচার শোনাচ্ছে কিং। গল্পটা তিনি সংলাপের মাধ্যমে বলে গেছেন। প্রাচীন গ্রিসে জনপ্রিয় ছিল এই মাধ্যম। তৃতীয় কোনো পক্ষের ভাষ্য লেখকের দ্বারা পরিবেশিত হয়েছে, ব্যাপারটা এরকম নয়। 2 বা ততোধিক ব্যক্তি বিষয়টা নিয়ে পরস্পরকে প্রশ্ন করেছেন, লেখক তাদের সেই আলাপ নিজের লেখায় হুবহু তুলে দিয়েছেন। আর হ্যাঁ, আমি বিশ্বাস করি আটলান্টিস প্লেটোর নিজের একটা বানানো গল্পই। সকৌতুকে ভেবেছেন তিনি ভবিষ্যৎ প্রজন্ম তার এই আইডিয়া ভালোই খাবে, বিষয়টা নিয়ে বই লিখবে হাজারখানেক, তর্ক করবে বিরতিহীন। তুমি খুব শক্ত মানুষ কিং, বলল ভেনাস। ধরে নিচ্ছি বিখ্যাত সাইকিক এডগার কাইসি যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা তুমি বিশ্বাস করো না? ধীরে ধীরে মাথা নাড়ল নুমার কম্পিউটার জাদুকর। তিনি বলেছেন আটলান্টিসকে তিনি ক্যারিবিয়ানে ডুবতে এবং উঠতে দেখেছেন। ওই এলাকায় উন্নত একটা সভ্যতা যদি থাকতই,
ছড়ানো ছিটানো কয়েকশো দ্বীপে অবশ্যই তার সূত্র পাওয়া যেত, কিন্তু আজ পর্যন্ত প্রাচীন সংস্কৃতির কোনো নিদর্শনই পাওয়া যায়নি। কিন্তু বিমিনির ওদিকে প্রকাণ্ড পাথরের ব্লকগুলো সাগরের তলায় রাস্তার মতো দেখতে। স্রেফ একটা জিওলজিক্যাল ফরমেশন, সাগরের অন্যান্য অংশও দেখতে পাওয়া যাবে। আর পাথরের স্তম্ভ, জ্যামাইকার ওদিকে সাগরের মেঝেতে যেগুলো পাওয়া গেছে, এটা প্রমাণ করা হয়েছে যে ওগুলো ছিল ড্রাই কংক্রিটের ব্যারেল, কার্গো হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু জাহাজটা ডুবে যায়। তারপর কাঠের ব্যারেল ক্ষয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। সত্যের মুখোমুখি হও ভিনাস, আটলান্টিস একটা মিথ। তুমি খুব একঘেয়ে কিং। আমি যা জানি তাই বলছি। তোমার জানাটা সত্যি নাও হতে পারে, বাধা দিয়ে বলল ভিনাস। আমি কি জানছি সেটা বলি। প্রাচীন এই লিপিতে বিশাল কোনো সভ্যতার কথা বলা হয়নি। নৌবিদ্যায় উন্নত ছোটোখাটো একটা জাতি। মিশরীয়রা পিরামিড তৈরি করার 4000 বছর আগে জলপথে দুনিয়া চষে বেরিয়েছে, দুনিয়ার মানচিত্র তৈরি করেছে। সাগরকে তারা বশ করে, স্রোতকে ব্যবহার করতে শেখে, জ্যোতির্বিদ্যা আর গণিতে অনেক দূর এগিয়ে যায়, ফলে হয়ে ওঠে ওস্তাদ নাবিক। উপকূল এলাকায় অনেক শহর বন্দর গড়ে তোলে, শুরু করে মাইনিং। ওই একই সহস্রাব্দের অন্য মানুষ যারা উঁচু জায়গা পছন্দ করত, ঘুরে বেড়াতো এক দেশ থেকে আরেক দেশে, বিপর্যয়টা কাটিয়ে উঠতে পেরেছিল। কিন্তু সাগরকে যারা বশ করেছিল তাদের কপাল খারাপ। দৈত্যাকার সামুদ্রিক জলোচ্ছ্বাস তাদেরকে ধ্বংস করে দেয়। অস্তিত্বের এতটুকু প্রমাণ না রেখে চিরকালের জন্য হারিয়ে যায় তারা। তাদের বন্দরনগরের অবশিষ্ট যদি থাকেও, সাগরের তলায় সম্ভবত 100 ফুট পলির নিচে পাওয়া যাবে। কাল থেকে তুমি এত কিছু ডিসাইফার করেছো? কিং বিস্মিত, সেটা গোপনও করছে না। বসে থাকা আমার কাজ নয়। ভিনাস, তুমি সত্যি অতুলনীয়। হতেই হবে, তোমার তৈরি না। এমন সব তথ্য দিয়েছো তুমি, আমার হজম করতে কষ্ট হচ্ছে। বাড়ি যাও কিং, বউ বাচ্চাকে নিয়ে কোথাও থেকে বেরিয়ে এসো, তারপর রাতে ভালো একটা ঘুম দাও। এদিকে আমিও আমার চিপগুলোকে একটু গরম করে নিই। তারপর কাল সকালে তুমি যখন এই চেয়ারে এসে বসবে, সত্যি এমন তথ্য দিতে পারবো তোমাকে, আরও কুকড়ে যাবে তোমার বাবরি চুল। সেন্ট পল চেম্বারের মমি আর অদ্ভুত দর্শন মানচিত্রের ফটো তোলার পর বুরল্যান্ডের সঙ্গে কেপটাউনে চলে গেল শাহানা। হাসপাতালে জর্জ রেডক্লিফের সঙ্গে দেখা করলো ওরা। সফল অপারেশনের পর বিশ্রাম নিচ্ছেন তিনি। ওখান থেকে নুমার একটা এক্সিকিউটিভ জেট ধরে ওয়াশিংটনে ফিরে যাবে ওরা। ডক্টর গুডম্যানের সঙ্গে সেন্ট পল দ্বীপে একা রয়ে গেছে মাসুদ রানা। দুজন মিলে অত্যন্ত সতর্কতার সঙ্গে মমি আর আর্টিফ্যাক্টগুলো প্যাক করে হেলিকপ্টারে তুলে দিল। কপ্টার ওগুলোকে পৌঁছে দেবে নুমার একটা ডিপ সি রিসার্চ শিপে। মমিগুলো পাঠানো হচ্ছে স্ট্যানফোর্ড ভার্সিটিতে, ওখানে ওগুলো স্টাডি করবেন গুডম্যান। তাকে বিদায় দিয়ে আরেকবার টানেলের ভিতর ঢুকলো রানা। বলা যে চুম্বকের মতো একটা আকর্ষণ অনুভব করায় না ঢুকে পারল না। দ্বীপে এই মুহূর্তে ও আর হেলিকপ্টার সহ একজন পাইলট ছাড়া তৃতীয় কেউ নেই। খালি দ্বিতীয় চেম্বারের ভেতর দাঁড়িয়ে গ্লোবাল নটিক্যাল চার্টগুলোর ওপর চোখ বোলাচ্ছে রানা। ফ্লাড লাইট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, হাতের টর্চটা জেলে রেখেছে ও। হাজার হাজার বছর আগে এমন নিখুঁত মানচিত্র তৈরি করেছে কারা তারা? কিভাবে অ্যান্টার্কটিকার মানচিত্র আঁকতে পারলো? মহাদেশটা যখন বরফের পুরু চাদরে ঢাকা ছিল না। এমন কি হতে পারে যে কয়েক হাজার বছর আগে দক্ষিণ মেরুর আবহাওয়া উষ্ণ ছিল, ফলে সেখানে মানুষ বসবাস করতে পারত? বরফবিহীন অ্যান্টার্কটিকায় একমাত্র অসঙ্গতি নয়, ব্যাপারটা কাউকে জানায়নি রানা, তবে অস্ট্রেলিয়া সহ অন্যান্য মহাদেশের পজিশন চিন্তায় ফেলে দিয়েছে ওকে। ওগুলো যেখানে থাকার কথা সেখানে নেই। ওর মনে হয়েছে আমেরিকা, ইউরোপ আর এশিয়া যেখানে থাকার কথা তার চেয়ে 2000 মাইল উত্তরে রয়েছে ওগুলো। প্রাচীন এই মানুষগুলো নিখুঁত উপকূল রেখা আঁকতে পেরেছে, অথচ তারাই পৃথিবীর পিঠে মহাদেশগুলোকে বসাবার সময় প্রতিষ্ঠিত অবস্থান থেকে সরিয়ে দিয়েছে কেন? কপ্টার স্টার্ট নেওয়ার অস্পষ্ট আওয়াজ ভেসে আসতে চিন্তায় বাধা পড়ল। অনিচ্ছা সত্ত্বেও টর্চ নিভিয়ে দিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলো রানা। পরদিন মাঝরাত, ওয়াশিংটনের ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দক্ষিণ আফ্রিকান এয়ারলাইন্সের একটা বোয়িং থেকে নামলো রানা। সারাটা পথ অকাতরে ঘুমিয়েছে। টার্মিনাল ভবন থেকে বেরিয়ে আসতেই চোখ ধাঁধিয়ে গেল রানার। রেলগাড়ির মতো লম্বা টকটকে লাল রঙের একটা রোলস রয়েস গাড়িটার পাশে ফ্যাশন মডেলের সাবলীল ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয় বান্ধবী, কলোরাডো থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য লরেলি। হাই রানা। হাই। হাতের ব্যাগটা গাড়ির ব্যাক সিটের দিকে ছুড়ে দিয়ে তাকে একটা চুমু খেলো রানা। এক হাত দিয়ে কাঁধটা জড়িয়ে রেখেছে।
ভাবলো নিশ্চয়ই অ্যাডমিরাল হ্যামিল্টনের সঙ্গে যোগাযোগ করে জেনে নিয়েছে লরেলি কখন পৌঁছবে ওর ফ্লাইট। বেশ কয়েক মুহূর্ত পর কাঁধ থেকে হাতটা সরিয়ে নিল রানা। হাঁপিয়ে উঠে লরেলি বলল, সাবধান, আমি ক্লিন্টনের মতো বিপদে পড়তে চাই না। মহিলা রাজনীতিকদের অ্যাফেয়ার্স পাবলিক পছন্দ করে। গাড়ির ড্রাইভিং সিটে বসে স্টার্টার বাটনে চাপ দিল লরেলি। ওটা তোমার ধারণা। ঘুরে এসে পাশের সিটে বসলো রানা। কোথায় হে? তোমার বাগান বাড়িতে? না, নুমা হেডকোয়ার্টারে একবার নামতে চাই, বলল রানা। অফিসের কম্পিউটার খুলে একটা প্রোগ্রামে চোখ বুলাবো একবার। গাড়ি ছুটছে মাঝরাতের রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা। কংগ্রেসের নতুন কোনো খবর থাকলে বলো। একসময় খোঁজ নিল রানা। তোমার যেন তাতে কিছু যায় আসে, নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল লরেলি। শুনলাম মিস্টার রেডক্লিফ আহত হয়েছেন। মাসখানেক হাসপাতালে থাকতে হবে। ডাক্তাররা বলেছেন তাকে নুমা বহাল তবিয়তেই ফেরত পাবে। মোরল্যান্ড বলছিল অ্যান্টার্কটিকায় খুব কঠিন সময় পার করতে হয়েছে তোমাকে। তুমি তো জানোই, বাড়িয়ে বলো ওর স্বভাব। হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করলো নানা। আচ্ছা, তুমি না ইন্টারন্যাশনাল ট্রেড রিলেশনস কমিটিতে আছো? আছি, কেন? আর্জেন্টিনার বড় কোনো কোম্পানির নাম বললে তুমি চিনবে? বেশ কয়েকবার যাওয়া হয়েছে ওখানে। ওদের ফাইন্যান্স আর ট্রেড মিনিস্টারের সঙ্গে মিটিং করেছি। কী ব্যাপার রানা? নিউ ডেস্টিনি কিংবা ফোর্থ এম্পায়ার কর্পোরেশন নামে কোনো আউটফিটের কথা জানো? এক মুহূর্ত চিন্তা করলো লরেলি। ডেস্টিনি এন্টারপ্রাইজের সিইওকে চিনি। চিনি মানে বুয়েনাস আইরিসে একবার পরিচয় হয়েছিল। আর নামটা যদি ভুলে গিয়ে না থাকি, হিউগো হারমান। সেটা কতদিন আগের কথা? 4 বছর। তোমার দেখছি মানুষের নাম খুব মনে থাকে। হিউগো হারমান সুদর্শন, সুপুরুষ, ফ্যাশন দুরস্ত ব্যক্তিত্ব আর রিয়াল চার্মার। মেয়েরা এই ধরনের পুরুষকে ভোলে না। এই যদি কেস হয়, তুমি আমার চারপাশে ঘুরঘুর করো কেন? ঘাড় ফিরিয়ে অপলক তাকিয়ে থাকলো লরেলি। মেয়েরা প্র্যাকটিক্যাল, কর্কশ আর সত্যিকার পুরুষদেরও পছন্দ করে। ঠিক ধরেছ, আমি কর্কশ আর... শেষ শব্দটা ওঝ রেখে লরেলের কাঁধে একটা হাত তুলে দিল রানা। তারপর মুখটা বাড়িয়ে ছোট্ট করে কামড় দিল তার কানের লতিতে। মাথাটা সরিয়ে নিল লরেলি। আমি যখন ড্রাইভ করছি তখন নয় প্লিজ। হিউগো হারমান, ভাবল রানা। জার্মান নাম। ডেস্টিনি এন্টারপ্রাইজে খোঁজ নিয়ে একবার দেখা দরকার। নুমা হেডকোয়ার্টারের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে নেমে গাড়ি থামালো লরেলি। তুমি চাও তোমার সঙ্গে যাই আমি? জিজ্ঞেস করলো সে। মাত্র কয়েক মিনিট লাগবে আমার, বলে গাড়ি থেকে নেমে পড়লো রানা। এলিভেটরে চড়ে মেইন লবিতে উঠে এলো ও। সিকিউরিটি গার্ডরা চেনে ওকে, কাজের ব্যস্ততা না থাকায় টেবিলে বসে তাস খেলছে। রানা পাশ কাটিয়ে এলিভেটরের দিকে এগিয়ে যেতেই ফিসফাস শুরু করলো তারা। কিছুক্ষণ আগে সুন্দরী এক শ্বেতাঙ্গিনী তরুণী উপরে উঠেছে। তাকে কি তারা কেউ নামতে দেখেছে? কর্মকর্তাদের অফিসগুলো 9 তলায়, আবার এলিভেটরে চড়ে সরাসরি 10 তলায় উঠে এলো রানা। দেখতে চায় এখনও কিং আছে কিনা। যা ভেবেছে তাই, রাত জেগে কাজ করছে কিং। চেম্বারে রানাকে ঢুকতে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো সে। আরে তুমি! আরে তুমিও তো! ডক্টর শাহানাও ছিলেন, হেসে ফেলে বলল কিং। এইমাত্র ঘুমোতে গেলেন। কি ব্যাপার বলো তো? সর্বশেষ রিপোর্টের একটা কপি অ্যাডমিরালের ডেস্কে পাঠিয়ে দিয়েছি, আর আজ রাত 10টায়, কাল সকালে তোমার কামরায় পৌঁছে যাবে ওটা। নুমায় রানার স্পেশাল প্রজেক্ট ডিরেক্টরের পদটা অনারারি আর অস্থায়ী হলেও হেডকোয়ার্টারে ওর জন্য আলাদা একটা অফিস কামরা রাখা হয়েছে। মনিটরে তাকিয়ে ভিনাসকে দেখল রানা। বেশ, এখন একটা ধারণা দাও। অকল্পনীয় একটা গল্প, বলল কিং প্রায় বিষণ্ণ সুরে। আমিও তাই বলি, সমর্থন করল ভিনাস। এটা আমাদের ব্যক্তিগত আলাপ। ঝাঁজের সঙ্গে কথাটা বলে বোতাম টিপে মনিটর থেকে ভিনাসকে বিদায় করে দিল কিং। দাঁড়ালো সে, আর মোড়া ভাঙল। এ সত্যি অদ্ভুত, অবিশ্বাস্য গল্প। সাগরকে জয় করা একটা জাতি, রেকর্ড করে ইতিহাসের আগে তারা ছিল। নিঃশেষে নিশ্চিহ্ন হয়ে যায় একটা ধূমকেতু পৃথিবীতে আঘাত করায়। দুনিয়ার প্রায় প্রতিটি কোণে বন্দর নগরী গড়ে তুলেছিল তারা, সবগুলোকে গ্রাস করে 300 থেকে 500 ফুট জলোচ্ছ্বাস। অ্যাডমিরালের সঙ্গে শেষ যখন কথা হয় আমার, আটলান্টিস কিংবদন্তিটাকে উড়িয়ে দেননি তিনি? আটলান্টিকের মাঝখানে হারিয়ে যাওয়া মহাদেশ এই ছবির সঙ্গে মিলছে না, জোর দিয়ে বলল কিং।
তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে নৌবিদ্যায় অসম্ভব উন্নত একটা জাতির অস্তিত্ব ছিল। তারা সবগুলো সমুদ্র আর সাগর পাড়ি দিয়েছে, মানচিত্র এঁকেছে সবগুলো মহাদেশের। থেমে রানার দিকে তাকালো সে। ব্যারিয়াল চেম্বারের লিপি আর ওয়ার্ড ম্যাপের যে ফটোগুলো ডক্টর সাহানা তুলেছেন সব ল্যাবে পাঠিয়ে দিয়েছি। কম্পিউটারে স্ক্যান করার জন্য কাল সকালে পাবো। মহাদেশগুলো এখন যেখানে আছে ওদের মানচিত্রে সেখানে দেখানো হয়নি। কিংয়ের লালচে চোখ দুটো চিন্তার ছায়া পড়ল। আমি এও ভাবছি যে ধূমকেতু আছড়ে পড়ার চেয়ে বড় কোনো বিপর্যয় ঘটেছিল কিনা। গত 10 বছর ধরে আমাদের লোকজন প্রচুর জিওলজিক্যাল ডাটা সংগ্রহ করেছে, সেসব আমি স্ক্যান করেছি। সাগরের উন্মত্ত উত্থান পতনের সঙ্গে সম্পর্ক রেখে বরফ যুগের সমাপ্তি ঘটে হঠাৎ করে। 9,000 বছরের তুলনায় সি লেভেল এখন 300 ফুটেরও বেশি উঁচু। আটলান্টিসের কিছু যদি অবশিষ্ট থাকেও গভীর পানিতে ডুবে আছে। শুধু পানি নয়, পলিরও নিচে। এরা কি নিজেদেরকে আটলান্টিয়ান বলছে? জানতে চাইল রানা। আমার সন্দেহ আছে এই শব্দটির সঙ্গে ওরা পরিচিত ছিল কিনা, বলল কিং। আটলান্টিস শব্দটা গ্রিক, মানে হলো অ্যাটলাস এর মেয়ে। প্লেটোর কৃতিত্বেই এটা এত প্রচার পায় প্রাগৈতিহাসিক যুগের আশ্চর্য একটা জগৎ হিসেবে। বাইবেলে যে মহাপ্লাবনের কথা বলা হয়েছে কেউ কেউ তার আগের সভ্যতা বলেও মনে করে, কিন্তু সবই এতদিন ছিল অনুমান আর কল্পনা। এবারই প্রথম প্রমাণ পাওয়া যাচ্ছে সত্যি একটা আদি সভ্যতার অস্তিত্ব ছিল। প্লেটো তাহলে ভুলভাল কিছু বলে যাননি? নিঃশব্দে মাথা নাড়ল কিং। কিংয়ের কাছ থেকে বিদায় নিয়ে এলিভেটরে চড়ে 9 তলায় নামল রানা। নিজের অফিস কামরার দিকে এগোবার সময় দেখতে পেল নুমা চিফের চেম্বারে যাওয়ার প্যাসেজটার আলো সবচেয়ে কম মাত্রায় ম্লান করে রাখা হয়েছে। এত রাতে ওগুলোর না জ্বলারই কথা, তবে রানা ভাবল অনেক কারণেই জ্বালা হতে পারে। তবু মনটা খুঁতখুত করায় প্যাসেজে ঢুকে শেষ মাথায় চলে এলো ও। একটু ঠেলতেই খুলে গেল কাচের দরজাটা। সামনে অ্যান্টিরুম, তারপর জর্জ হ্যামিল্টনের চেম্বার আর কনফারেন্স রুম। অ্যান্টিরুমে ঢুকে অ্যাডমিরালের সেক্রেটারি পামেলার ডেস্কটাকে পাশ কাটালো রানা। চেম্বারের দোরগোড়ায় থেমে আলোর সুইচ খুঁজছে। হঠাৎ অন্ধকার চেম্বারের ভেতর থেকে ছুটে এলো একটা ছায়ামূর্তি। কোমরের কাছে ভাঁজ হয়ে আছে শরীরটা। বাধা দেওয়ার সময় পাওয়া গেল না। শেষ মুহূর্তে শরীরটাকে শুধু শক্ত করে নিতে পারল রানা। ওর পেটে প্রচণ্ড গুঁতো মারল মাথাটা। হুশ করে সমস্ত বাতাস বেরিয়ে গেল ফুসফুস থেকে। দুজনেই ভারসাম্য ফিরে পেতে ব্যস্ত। তারপরও প্রতিপক্ষকে আঁকড়ে ধরার চেষ্টা করলো রানা। উন্মত্ত বিড়ালের মতো ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল ছায়ামূর্তি। রানাকে ঠেলে সরিয়ে দিয়ে ছুটল। এক হাত পেট চেপে ধরে আছে, বাতাসের অভাবে হাঁপাচ্ছে। সুইচটা খুঁজে পেয়ে আলো জ্বালল রানা। চট করে একবার অ্যাডমিরালের ডেস্কে চোখ বুলিয়ে বুঝে নিল কি নিয়ে গেছে আগন্তুক। নিজের ডেস্ক সবসময় পরিষ্কার রাখেন অ্যাডমিরাল। ওয়াটারগেট অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার আগে প্রতিদিন সন্ধ্যায় ফাইল আর কাগজপত্র অত্যন্ত যত্নের সঙ্গে একটা দেরাজে ভরে রেখে যান। ডেস্কের সারফেস সম্পূর্ণ খালি দেখছে রানা। তার মানে কিংয়ের পাঠানো প্রাচীন নাবিকদের রিপোর্টটা খোয়া গেছে। পেটের ভেতর শক্ত গিট বাঁধার অনুভূতি। প্যাসেজে বেরিয়ে এসে এলিভেটরের দিকে ছুটল রানা। ওগুলোর সামনে এসে দেখলো প্রথমটায় চড়ে নিচে নামছে চোর। 1 ফ্লোর নিচে স্থির হয়ে আছে দ্বিতীয়টা। বোতামে চাপ দিয়ে অপেক্ষা করছে রানা। বড় করে শ্বাস নিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করছে। এলিভেটরের দরজা খুলে যেতে লাফ দিয়ে ভেতরে ঢুকলো ও। বোতামে চাপ দিল নিচের পার্কিং লটে নামার জন্য। কোথাও না থেমে দ্রুত নামছে এলিভেটর। দরজা ভালো করে খোলার আগেই লাফ দিয়ে এলিভেটর থেকে বেরিয়ে এলো রানা। ছুটে রোলস রয়েসের পাশে চলে আসার সময় দেখলো একজোড়া লাল টেইল লাইট এক্সিট র্যাম্পের ওপর থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। টান দিয়ে রোলস রয়েসের দরজা খুলল রানা। লরেলিকে ড্রাইভিং সিট থেকে ঠেলে সরিয়ে দিয়ে স্টার্ট দিল ইঞ্জিন। চোখে প্রশ্ন নিয়ে ওকে দেখছে রানা। মনে হচ্ছে ইমার্জেন্সি। এইমাত্র চলে গেল। লোকটাকে দেখেছো তুমি? ক্লাচ দাবিয়ে গিয়ার দিল রানা। লোক কোথায়? লেদার প্যান্ট শার্টের ওপর দামি ফার কোট পরা একটা মেয়ে। লরেলির পক্ষে এসব লক্ষ্য করা সম্ভব, ভাবল রানা। চাপা গর্জন তুলে আন্ডারগ্রাউন্ড পার্কিং লট থেকে বেরিয়ে আসছে রোলস রয়েস। র্যাম্পে উঠে গার্ড হাউসের পাশে থামল রানা। ড্রাইভারের পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে রয়েছে গার্ড। কোন দিকে গেল গাড়িটা? গলা চড়িয়ে জিজ্ঞেস করলো রানা। চেষ্টা করেও থামাতে পারিনি, কাজ ঝাঁকিয়ে বলল গার্ড। দক্ষিণে ঘুরে পার্কওয়ের দিকে গেল। আমি কি পুলিশকে খবর দেব? দেবে না? ধমকালো রানা। রোলস রয়েসকে রাস্তায় নামিয়ে এনে ওয়াশিংটন মেমোরিয়াল পার্কওয়ের দিকে ছোটালো। কি গাড়ি?
লরেলিকে জিজ্ঞেস করলো। কালো ক্রাইসলার 300M সিরিজ, 253 হর্স পাওয়ার ইঞ্জিন, 8 সেকেন্ডে স্পিড ওঠে ঘন্টায় 50 মাইল। তুমি ওটার স্পেসিফিকেশন জানলে কিভাবে? নিজেকে বোকা বোকা লাগছে রানার। আমার জানা উচিত, তাই জানি, জবাব দিল লরেলি। ভুলে গেছো ও জিনিস আমারও একটা আছে। ব্যস্ততার মধ্যে মনে পড়েনি। পার্কওয়েতে ঢুকে রোলসের স্পিড 100 তুলল রানা, ধীরে ধীরে আরও বাড়াচ্ছে। রাত 1:30টায় রাজধানীতে ট্রাফিক না থাকারই মতো। 4 মিনিট পর একটা বাঁক ঘুরল রানা। কালো চকচকে ক্রাইসলারটাকে 300 গজ সামনে দেখতে পেল, তবে দুটো গাড়ির মাঝখানে একটা ভ্যান আর 3টে ট্যাক্সি রয়েছে। ক্রাইসলার হঠাৎ বাঁক ঘুরে ঢুকে পড়ল ফ্রান্সিস স্কট কি ব্রিজে। পটোমেক নদী পেরিয়ে প্রথমে বাঁ দিকে, তারপর ডান দিকে ঘুরল ওটা, চলে এলো জর্জ টাউনের আবাসিক অংশে। বারবার বাঁক নিচ্ছে ড্রাইভার, প্রতিবাদে মুখর হয়ে রয়েছে টায়ারগুলো। জানে তুমি পিছু নিয়েছ, বলল লরেলি সামান্য উত্তেজনা বোধ করছে। স্মার্ট, বলল রানা। সোজা রাস্তা না ধরে সুযোগ পেলেই বাঁক নেওয়ার কারণ হলো দূরত্ব বাড়ানো, যাতে একসময় আমরা দেখতে না পাই কোন দিকে ঘুরল। একে একে 7টা ব্লক পার হয়ে এলো ওরা। দুটো গাড়ির দূরত্ব আগের মতোই আছে। ব্যাপারটার মধ্যে নতুনত্ব আছে, বলল রানা গম্ভীর চেহারা নিয়ে হুইল আঁকড়ে ধরে আছে। মানে? লরেলির দিকে একবার তাকিয়ে হাসল রানা। যতদূর মনে পড়ছে এই প্রথমবার আমি কাউকে ধাওয়া করছি, সাধারণত উল্টোটাই ঘটে। লরেলি জানে এটা স্রেফ একটা কথার কথা। আরে এই রাস্তা ধরে খানিক আগেও না একবার গেলাম। হ্যাঁ। পরবর্তী বাঁক ঘুরে রানা দেখলো হঠাৎ ক্রাইসলারের ব্রেক লাইট জ্বলে উঠেছে। প্রচণ্ড ঝাঁকি খেয়ে একটা টাউন হাউসের সামনে দাঁড়ালো কালো গাড়িটা। রাস্তার দুধারে সারি সারি গাছ দেখা যাচ্ছে, তবে ফুটপাতে হাঁটছে না কেউ। ক্রাইসলারের পাশে এসে থামল রানা, সামনের দরজা দিয়ে, ঠিক যখন ভেতরে অদৃশ্য হয়ে যাচ্ছে ড্রাইভার। যাক, বুদ্ধিমতীর মতো রনি ভঙ্গ দিয়েছে, বলল লরেলি। হাত তুলে ক্রাইসলারের হুডটা দেখালো। যেখানে রেডিয়েটর থাকার কথা সেখান থেকে ধোঁয়া উঠছে। সুযোগ সুবিধা না থাকলে এখানে থামতো না, বলল রানা। অন্ধকার টাউন হাউসের দিকে তাকিয়ে রয়েছে। এরপর কি শেরিফ, আমরা কি পসিকে রাখবো? গম্ভীর হয়ে লরেলির দিকে তাকালো রানা। না, গাড়ি থেকে নেমে দরজায় নক করবে তুমি। স্ট্রিট লাইটের আলোয় আতঙ্কিত দেখালো লরেলিকে। অসম্ভব, না। জানতাম তুমি রাজি হবে না। দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে এলো রানা। এই নাও আমার গ্লোবাস্টার ফোন। আমি 10 মিনিটের মধ্যে ফিরে না এলে পুলিশকে জানাবে, সতর্ক করবে অ্যাডমিরালকে। ছায়ার ভিতর সামান্য একটু শব্দ বা নড়াচড়া হলে গাড়ি থেকে নেমে পড়বে দ্রুত। বুঝতে পারছো? এখনই আমরা পুলিশ ডেকে শীত কাটার কথাটা বলছি না কেন? কারণ ওখানে প্রথমে আমি ঢুকতে চাই। তুমি কি সশস্ত্র? আশা করছি তোমার কাছ থেকে কিছু একটা পাবো, জবাব দিল রানা। গ্লাভ বক্স খুলে একটা টর্চ বের করে রানার হাতে ধরিয়ে দিল লরেলো। একটা কিছু? উপায় কি, এই দিয়েই কাজ চালাতে হবে। ধন্যবাদ। গাড়ির দিকে ঝুঁকলো রানা, চুমু খেলো লরেলিকে, তারপর বাড়িটাকে ঘিরে থাকা অন্ধকারে হারিয়ে গেল। টর্চটা রানা ব্যবহার করছে না। শহর আর স্ট্রিট ল্যাম্পের আলোর পথটা ভালোই চিনে নিতে পারছে ও। সরু একটা পাথরের সাইড ওয়াক চলে গেছে বাড়িটার পেছন দিকে। গোটা বাড়ি অন্ধকার আর নিস্তব্ধ। যতটুকু বুঝতে পারছে উঠানটার যত্ন নেওয়া হয়। এদিক সেদিক ফ্লাওয়ার বেড রয়েছে। উঠানের দুই পাশে উঁচু পাঁচিল, আইভি লতায় ঢাকা। দুপাশের বাড়ি দুটোও অন্ধকার। বাসিন্দারা নিশ্চয়ই অঘরে ঘুমোচ্ছে। 90% নিশ্চিত রানা বাড়িটায় সিকিউরিটি সিস্টেম আছে, তবে রক্তপিপাসু কুকুর না থাকায় নিজের নড়াচড়া খুব একটা গোপন রাখার চেষ্টা করছে না। আশা করছে চোর আর তার সঙ্গীরাই বেরিয়ে আসবে। শুধু তখনই সিদ্ধান্ত নিতে হবে ওকে কোন দিকে লাফ দেবে। পেছনের দরজার কাছে এসে সেটাকে হাঁ হাঁ করতে দেখে বিস্মিত হলো রানা। হতাশ হয়ে ভাবল, সদর দরজা দিয়ে ঢুকে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেছে চোর। গ্যারেজের দিকে ঝুঁকল রানা। সেটা চওড়া একটা গলির ভেতরে। অকস্মাৎ রাতের নিস্তব্ধতা মোটরসাইকেল এক্সস্টের গর্জনে চুরমার হয়ে গেল। টান দিয়ে গ্যারেজের দরজা খুলে ভেতরে ঢুকলো রানা। পুরোনো আমলের পেছনের দরজা বাইরের দিকে খোলা দেখল ও। লেদার প্যান্ট, বুট আর কালো ফারকোট পরা একটা ছায়ামূর্তি মোটরসাইকেলের ইঞ্জিনকে জ্যান্ত করতে চাইছে। ছুটন্ত রানা পেছন থেকে লাফ দিয়ে তার পিঠে পড়ল। তার গলার চারদিকে হাত পেঁচালো ও, তারপর তাকে নিয়ে কাত হয়ে পড়ে গেল।
সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছে রানা লরেলের অবজারভেশন ঠিকই ছিল। শরীরটা পুরুষদের মতো ভারী নয়, শক্তও নয়। গ্যারেজের কংক্রিট মেঝেতে পড়েছে ওরা, উপরে রানা। মোটরসাইকেলটাও একপাশে কাত হয়ে পড়েছে। শেষ মুহূর্তে ইঞ্জিন স্টার্ট নিয়েছিল, ফলে পুরো এক চক্কর ঘুরল ওরা। পেছনের হুইল আর টায়ার মেঝেতে লেগে কর্কশ আওয়াজ ছাড়ল। তারপর কিল সুইচ নিজে থেকেই বন্ধ করে দিল ইঞ্জিন। গতির ঝোঁক মোটরসাইকেলটাকে মেঝেতে পড়ে থাকা ওদের গায়ের ওপর এনে ফেলল। সামনে টায়ার আঘাত করলো রাইডারের মাথায়, হ্যান্ডেল বার বাড়ি মারল রানার নিতম্বে। ওর কোনো হাড় ভাঙেনি, তবে বেশ খানিকটা চামড়া উঠে গেছে। শরীরে ব্যথা নিয়ে উঠে বসলো রানা। দরজার কাছে ফেলা টর্চটা এখনও জ্বলছে। ক্রল করে এগিয়ে এসে কুড়ালো সেটা। তারপর মোটরসাইকেলের পাশে নিঃসার পড়ে থাকা রাইডারের দিকে তাক করলো আলোটা। মেয়েটি হেলমেট পরার সময় পায়নি। লম্বা সোনালি চুল সহ মাথাটা দেখতে পাচ্ছে রানা। এগিয়ে এসে তাকে ধরে চিৎ করলো ও। আলোটা মুখে ফেলল। বিস্ময়ের ধাক্কাটা এতই প্রবল, রানার হাত থেকে টর্চটা পড়ে যাচ্ছিল। ভুরুর উপরটা ফুলে উঠেছে মেয়েটির, তবে তাতে চেহারার কোনো পরিবর্তন ঘটেনি। বেঁচে আছে সে। চিকিৎসা শাস্ত্রে এটা প্রতিষ্ঠিত সত্য যে শরীরের রক্ত ঠান্ডা হতে পারে না যতক্ষণ না শিরায় ঠান্ডা পানি প্রবেশ করানো হচ্ছে। অথচ রানা অনুভব করলো ওর হৃৎপিণ্ড ওভারটাইম খেটে যে রক্ত পাম্প করছে তা যেন ফ্রিজিং পয়েন্টেরও 2 ডিগ্রি নিচে। হাঁটুতে জোর পাচ্ছে না ও। গ্যারেজের পরিবেশে অকস্মাৎ ভৌতিক কি যেন একটা ঘটে গেছে। বিন্দুমাত্র সন্দেহ নেই রানার মনে, বরফের তলায় ডোবা ইউ বোটে এই মেয়েটিই টোকা দিয়েছিল ওর কাঁধে। নোমা হেডকোয়ার্টার কনফারেন্স রুম। টেবিলের মাথায় নিজের চেয়ারে বসেছেন অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টন। শাহানাকে নিয়ে ভেতরে ঢুকলো রানা। চেয়ার ছেড়ে কয়েক পেয়ে গিয়ে রানাকে অভ্যর্থনা জানালেন নোমা চিফ। হ্যান্ডশেক করার সময় একটা হাত রেখেছেন ওর কাঁধে। গুড টু সি ইউ। ধন্যবাদ অ্যাডমিরাল, বলল রানা। বহুবিধ দুর্লভ গুণের অধিকারী অ্যাডমিরালকে অত্যন্ত শ্রদ্ধা করে ও। শাহানার দিকে ফিরলেন অ্যাডমিরাল। বসুন প্লিজ ডক্টর। কিং আর আপনার কাছে আমার জন্য কি আছে বলুন, শোনার জন্য অস্থির হয়ে আছি আমি। কিং আর মুরল্যান্ডকে কনফারেন্স রুমে ঢুকতে দেখা গেল। ওদের সঙ্গে বিখ্যাত ঐতিহাসিক ডক্টর জেমস ডিনো রয়েছেন। ভদ্রলোক আস্তিনবিহীন সোয়েটার পরে আছেন। তার এক হাতে একটা নিভে যাওয়া পাইপ, অপর হাতে বহন করছেন বেশ বড় আকারের একটা প্লাস্টিক আইস চেস্ট। আলোচনার শুরুতে অ্যাডমিরাল জানতে চাইলেন সবাই তারা কিং আর শাহানার রিপোর্টটা পড়েছে কিনা। মুরল্যান্ড ছাড়া বাকি সবাই নিঃশব্দে মাথা ঝাঁকালো। সে বলল, পড়তে ভালোই লেগেছে, তবে সায়েন্স ফিকশন হিসেবে আইজ্যাক অ্যাসিমভ বা রে ব্র্যাডবেরির লেখার মতো উন্নত মানের নয়। তার দিকে সরাসরি তাকালো কিং। আমি তোমাকে 100 ভাগ নিশ্চয়তা দিয়ে বলছি, এটা সায়েন্স ফিকশন নয়। তোমরা জানতে পেরেছ এই জাতির লোক কি বলতো নিজেদেরকে? প্রশ্ন করলো রানা। আটলান্টিস ছাড়া তাদের সভ্যতার অন্য কোনো নাম ছিল? নিজের সামনে টেবিলে একটা ফাইল খুলল শাহানা। ভেতর থেকে টেনে নিল একটা নোটবুকের পাতা। পাতার ওপর কিছু লেখা রয়েছে, চোখের সামনে তুলে দেখালো। ডিসাইফারের পরে যতদূর ইংরেজি করা গেছে, সমুদ্র পাড়ি দিতে পারদর্শী এই সম্প্রদায় নিজেদেরকে বন্দরনগরীর আমিনিস বলতো। উচ্চারণ এরকম হবে, AMEENEES, আমিনিস। রানা বলল, শুনে মনে হচ্ছে গ্রিক। ঐতিহাসিক ভদ্রলোকের দিকে চুরুট তাক করলেন অ্যাডমিরাল। ডক্টর ডিনো, ধরে নিচ্ছি অবসিডিয়ান খলিটা আপনি পরীক্ষা করেছেন? জি, করেছি। সামনে ঝুঁকে আইস চেস্টটা খুললেন ডক্টর ডিনো। ভেতর থেকে সাবধানে বের করলেন খুলিটা। কনফারেন্স টেবিলে সিল্ক মোড়া একটা বালিশ রয়েছে, তার মাঝখানে খাড়া করে রাখা হলো সেটাকে। ওভারহেড স্পটলাইটের আলোয় চকচকে অবসিডিয়ান ঝলমল করছে। আশ্চর্য একটা কাজ, মুগ্ধ বিস্ময়ের সঙ্গে বললেন। আমিনিস শিল্পীরা অবসিডিয়ানের বড় একটা ব্লক নিয়ে শুরু করে। বিন্দুমাত্র খুঁত নেই এমন একটা খণ্ড ছিল সেটা। সত্যিকার অর্থে বিরল। 90 বা 100 বছরের দীর্ঘ একটা সময় নিয়ে মাথাটার আকৃতি দেওয়া হয়েছে হাতের সাহায্যে। স্মুদিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে অবসিডিয়ান ডাস্ট। ধাতব ছেনি দিয়ে কেন করা হয়নি কাজটা? জানতে চাইল মুরল্যান্ড। মাথা নাড়লেন ডিনো। কোনো টুল ব্যবহার করা হয়নি, কোনো আঁচড় বা খোঁচার দাগ পাওয়া যায়নি। অবসিডিয়ান অত্যন্ত কঠিন হলেও ফাটল ধরার প্রবণতা খুব বেশি। সামান্য একটু ভুল, জায়গা মতো না থেকে পিছলে গেল ছেনি, গোটা খুলে চুরমার হয়ে যাবে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এরকম একটা বানাতে কত সময় লাগবে? ক্ষীণ একটু হাসলেন ডক্টর ডিনো।
হুবহু এরকম একটা বানানো টেকনিক্যালি অসম্ভবই বলা যায়। যতই এটা আমি স্টাডি করছি ততই উপলব্ধি করছি এটার অস্তিত্ব থাকা উচিত নয়। গোড়ায় কোনো মার্কিং আছে যা দেখে উৎস বোঝা যায়? জানতে চাইলেন অ্যাডমিরাল। কোনো মার্কিং নেই, জবাব দিলেন ডক্টর ডিনো। তবে একটা বিস্ময়কর ব্যাপার দেখুন। চরম সাবধানতার সঙ্গে মোচড় দেওয়ার ভঙ্গি করলেন তিনি, যতক্ষণ খুলির ওপরের অর্ধেকটা আলাদা হয়ে বেরিয়ে না এলো। এরপর খুলির গর্তের ভেতর থেকে নিখুঁত আকৃতির একটা গ্লোব বের করে আনলেন। দু হাতে ধরা গ্লোবটা বিশেষভাবে তৈরি একটা কুশনের উপর নামিয়ে রাখলেন তিনি। এ ধরনের একটা হতবুদ্ধিকর জিনিস বানাতে কীরকম নৈপুণ্য আর দক্ষতা দরকার আমার কল্পনাতেও আসে না। মুগ্ধ বিস্ময়ের সঙ্গে বললেন, শুধু শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস দিয়ে স্টাডি করার সময় খুলিটার চারধারে অতি সূক্ষ্ম রেখাটা দেখতে পাই আমি। খালি চোখে কেউ ওটা দেখতে পাবে না। সত্যি অবিশ্বাস্য, ঢোক গিলে বলল শাহানা। গ্লোবটা খোদাই করা? জানতে চাইল রানা। হ্যাঁ, এটা একটা খোদাই করার সচিত্র ম্যাপ, জবাব দিলেন ডক্টর ডিনো। আপনি যদি আরও ভালো মন্দ দেখতে চান, আমার কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে। সেটা তিনি বাড়িয়ে দিলেন রানার দিকে। রানার পরে অ্যাডমিরালও গ্লাসে চোখ রেখে গ্লোবটা পরীক্ষা করলেন। ডক্টর ডিনো বললেন, চেম্বারে পাওয়া মানচিত্র আর গ্লোবে মহাদেশগুলোর অ্যালাইনমেন্ট পরীক্ষা করলে দেখা যাচ্ছে আজকের জিওগ্রাফির সঙ্গে মিলছে না। হ্যাঁ, বলল রানা, পার্থক্যটা আমিও লক্ষ্য করেছি। তাতে কি প্রমাণ হয়? জিজ্ঞেস করল মুরল্যান্ড, এখনও সন্দিহান। আদিম আর ভুলে ভরা? আদিম? হ্যাঁ, ভুলে ভরা শুধু আধুনিক মানদণ্ডে। আমার অন্তত এতে কোনো সন্দেহ নেই যে এই প্রাচীন মানবগোষ্ঠী পৃথিবীর সবগুলো সাগরে ঘুরে বেরিয়েছে, চার্ট তৈরি করেছে হাজার হাজার মাইল উপকূল রেখার। অবসিডিয়ান গ্লোবটা ভালো করে দেখুন, পরিষ্কার চিনতে পারবেন অস্ট্রেলিয়া, জাপান আর উত্তর আমেরিকার গ্রেট লেক। এই কৃতিত্ব এমন এক জাতিগোষ্ঠীর যারা ৯,০০০ বছর আগে পৃথিবীর বুকে বেঁচে ছিল। ডক্টর ডিনো থামতে শাহানা বলল, খোদাই করা লিপির সাহায্যে নিজেদের সি রুটের বর্ণনা দিয়ে গেছে তারা। আটলান্টিক পাড়ি দিয়ে মিশিগানের সেন্ট লরেন্স নদীতে ঢুকেছিল, ওদিকের মাইন থেকে তামা সংগ্রহ করে তারা, বলিভিয়া আর ব্রিটিশ আইলস থেকে টিন, ওই টিন, তামা, সীসা আর জিঙ্ক মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করে মানব সভ্যতাকে পাথর যুগ থেকে তুলে আনে ব্রোঞ্জ যুগে। সোনা? জানতে চাইলেন অ্যাডমিরাল। আর রূপো? সোনা আর রূপোকে কাজের জিনিস বলে তারা মনে করেনি। অলংকার আর শিল্পকর্মের জন্য ব্যবহার হতো তামা, তবে ফিরোজা আর উপলের খোঁজে সারা দুনিয়া চষে বেরিয়েছে, ব্যবহার করতো অলংকারে। আর অবসিডিয়ান তো ছিলই। ভালো কথা, অবসিডিয়ান কিন্তু এখনও ওপেন হার্ট সার্জারিতে ব্যবহার হচ্ছে, কারণ ধার খুব বেশি হওয়ায় ইস্পাতের চেয়ে টিস্যুর কম ক্ষতি করে এটা। ফিরোজা আর উপল বেরিয়াল চেম্বারের মমিতে দুটোই পাওয়া গেছে, বলল মুরল্যান্ড। কালো উপল অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করে তারা, বলল রানা। দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এমন ২০টা দেশের বন্দরনগরী শনাক্ত করতে পেরেছি আমি, বলে যাচ্ছে শাহানা। তার মধ্যে আছে মেক্সিকো, পেরু, ভারত, চীন, জাপান আর মিশর। এক কথায় দুনিয়ার প্রতিটি প্রান্তে বসবাস করেছে তারা। গ্লোবটা বিশ্লেষণ করে আমিও সেই একই সিদ্ধান্তে পৌঁছেছি, বললেন ডক্টর ডিনো। তার মানে তাদের দুনিয়া মেডিটেরিয়ানকে ঘিরে গড়ে ওঠেনি, পরে গড়ে ওঠা অন্যান্য সভ্যতার মতো? মাথা নাড়লেন ডিনো। আমিরাস যুগে মেডিটেরিয়ান সাগরের সঙ্গে মেশেনি। ৯,০০০ বছর আগে উর্বর উপত্যকা আর লেকের সমষ্টি ছিল ওই জায়গা। উত্তর থেকে ইউরোপিয়ান নদীগুলো পানি সরবরাহ করত, দক্ষিণ থেকে করত নীল নদ। শুনে আশ্চর্য হবেন যে ওই সময় নর্থ সি ছিল শুকনো প্রান্তর, আর ব্রিটিশ আইলস ছিল ইউরোপের অংশ। বাল্টিক সাগরও ছিল সি লেভেলের উপর চওড়া একটা উপত্যকা। গোবি আর সাহারা মরুভূমি ছিল না, ছিল বনভূমি। কি হলো আমিনিসদের? জানতে চাইলেন অ্যাডমিরাল হ্যামিল্টন। তাদের অস্তিত্বের প্রমাণ আরও আগে কেন পাইনি আমরা? ৭,০০০ BC-র দিকে তাদের সভ্যতা ধ্বংস হয়ে যায় পৃথিবীর বুকে একটা ধূমকেতু আছড়ে পড়ায়। তখন জিব্রাল্টার আর মরক্কোর মাঝখানে একটা ল্যান্ড ব্রিজ তৈরি হয়, আর মেডিটেরিয়ান হয়ে ওঠে সাগর। তটরেখা ডুবে যায়, বদলে যায় চিরকালের জন্য। মেঘ থেকে বৃষ্টির একটা ফোঁটা পড়তে যে সময় লাগে, সাগরপ্রেমিক গোটা জাতি, তাদের বন্দরনগরী, সমস্ত শিক্ষা আর সংস্কৃতি সহ পৃথিবীর বুক থেকে নিঃশেষে মুছে গেছে।
এত কিছু আপনারা ওই লিপি থেকে জানতে পেরেছেন? আরও আছে স্যার, বলল কিং, একটু যেন আবেগপ্রবণ হয়ে পড়েছে। তারা সেই আতঙ্ক আর ভোগান্তির কথা বিশদভাবে লিখে রেখে গেছে। ধূমকেতুর পতনটা ছিল আকস্মিক, আর সর্বগ্রাসী লিপিতে বর্ণনা করা হয়েছে পাহাড়গুলো ঝরে পড়া গাছের মতো কাঁপতে শুরু করে। ভূমিকম্পের ঝাঁকুনির মাত্রা এত প্রবল ছিল যে আজকের দিনে তা বিশ্বাস করা কঠিন। 1000 পারমাণবিক বোমার প্রচণ্ডতা নিয়ে বিস্ফোরিত হয় আগ্নেয়গিরি, আকাশে 100 মাইল পুরু ছাই ছড়িয়ে পড়ে। আজ যেটাকে আমরা প্যাসিফিক নর্থ ওয়েস্ট বলে চিনি, লাভার নদী সেটার বেশিরভাগই ডুবিয়ে দিয়েছিল। হারিকেন গতি নিয়ে ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়ায় ঢাকা পড়ে আকাশ, জলোচ্ছ্বাস সম্ভবত 3 মাইল উঁচু উঠে আসে জমি আর পাহাড়ে। দ্বীপগুলো চিরকালের জন্য ডুবে গেল পানির তলায়। বেশিরভাগ মানুষ, পশু পাখি আর জলজ প্রাণী 24 ঘন্টার মধ্যেই মারা যায়। আমি জিওফিজিসিস্ট নই, শান্তভাবে বললেন ডিনো, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে একটা ধূমকেতুর আঘাতে দুনিয়া জুড়ে এত বড় একটা ধ্বংসকাণ্ড ঘটতে পারে। 6,50,00,000 বছর আগে একটা কমেট কিংবা অ্যাস্টেরয়েড ডাইনোসরকে নিশ্চিহ্ন করেনি? জিজ্ঞেস করলো মোরল্যান্ড। ধূমকেতুটা তাহলে প্রকাণ্ড ছিল, বললেন অ্যাডমিরাল। গ্রহাণু আর উল্কার মতো ধূমকেতু পরিমাপ করা সম্ভব নয়, বলল কিং। ওগুলো নিরেট, কিন্তু ধূমকেতু বরফ, গ্যাস আর পাথরের তৈরি। নোটবুকে চোখ না রেখে প্রাচীন লিপি থেকে পাওয়া গল্পটা বলে যাচ্ছে শাহানা। কিছু মানুষ বেঁচে যায়, তারা আশ্রয় নেয় পাহাড় আর উঁচু জায়গায়। ধূমকেতু আঘাত হানার পর কয়েক বছর ধরে কালো মেঘে ঢাকা ছিল গোটা দুনিয়ার আকাশ। যুগ যুগ ধরে নেমে আসা ছাইয়ে ঢাকা পড়ে যায় সব। বেঁচে যাওয়া মানুষ গুহার ভেতর চাষবাস করেছে, আশ্রিত পশু মেরে জীবন ধারণ করেছে। প্রাচীন অন্যান্য সভ্যতাও এই মহাবিপর্যয় রেকর্ড করে রেখে গেছে, বললেন ডিনো। মায়ানরা পাথরে খোদাই করে, ব্যাবিলনীয় প্রিস্টরা লিখিতভাবে, এমনকি উত্তর আমেরিকা জুড়ে ইন্ডিয়ানরাও সর্বগ্রাসী একটা প্লাবনের কথা বলে গেছে। অর্থাৎ খুব একটা সন্দেহ নেই যে ঘটনাটি ঘটেছিল। আমিনিসদের ধন্যবাদ, বলল কিং। এখন আনুমানিক একটা তারিখ পেয়েছি আমরা, 7100 খ্রিস্টপূর্ব। ইতিহাস থেকে আমরা জেনেছি যে সভ্যতা যত উন্নত হবে, ডিনো মন্তব্য করছেন, তত সহজেই তার মৃত্যু হবে এবং নিজের প্রায় কিছুই অবশিষ্ট রেখে যাবে না। প্রাচীন সভ্যতার জ্ঞান 90% হারিয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয় আর মানুষের ধ্বংসাত্মক আচরণের জন্য। সায় দিয়ে মাথা ঝাঁকালো রানা। যিশুর 7000 বছর আগে যারা সবগুলো সমুদ্রকে জয় করেছিল, তাদের কাছ থেকে প্রায় কিছুই আমরা পেলাম না। এসো সবাই আমরা মনে মনে প্রার্থনা করি, আন্তরিক সুরে বললেন অ্যাডমিরাল হ্যামিল্টন। আমাদের ভাগ্য যাতে ওদের মতো না হয়। 1 মিনিট পরে নীরবতা ভাঙল শাহানা। একসময় পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে এলো। বেঁচে থাকা আমিনিসরা নিজেদের সন্তানদের লেখাপড়া শেখালো, জ্ঞান আহরণে উদ্বুদ্ধ করলো এবং তাদেরকে এক গুরুদায়িত্বের কথা মনে করিয়ে দিল। আরেকটা মহাবিপর্যয়ের কথা বলে সাবধান করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। অবশেষে আমিনিসদের কপালে কি ঘটল জানতে চাইল রানা। কয়েক হাজার বছর পরের প্রজন্মের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে চেম্বার তৈরি করলো তারা, যারা জ্ঞান বিজ্ঞানে এত উন্নত হবে যে তাদের রেখে যাওয়া মেসেজের অর্থ বের করতে কোনো সমস্যা হবে না। মেসেজটা কি জানতে চাইলেন অ্যাডমিরাল। পৃথিবীর চক্কর দেওয়ার পথে দ্বিতীয় ধূমকেতুর ফিরে আসা এবং নিশ্চিত সংঘর্ষ। কি করে তারা এতটা নিশ্চিত হলো যে আউটার স্পেস থেকে কিছু একটা এসে সব ধ্বংস করে দেবেই? অ্যাডমিরাল বিশ্বাস করতে পারছেন না। খোদাই করা লিপির সাহায্যে ব্যাপারটা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। একই সময়ে দুটো ধূমকেতু এসেছিল, জবাব দিচ্ছে নুমার কালো মানিক। একটা পৃথিবীর বুকে আছড়ে পড়ে, আরেকটা পৃথিবীকে নাগালের মধ্যে না পেয়ে মহাশূন্যে ফিরে যায়।